বিভাগের শিক্ষার্থীরা যারা উচ্চতর গণিত নিয়ে ভয়ে আছো, সামনে বোর্ড পরীক্ষা, তুমি উচ্চতর গণিতে কিভাবে একটা প্রশ্ন খুব সহজে খুব কম সময়ের মধ্যে তোমরা কমপ্লিট করবা, এটা নিয়ে তোমরা যারা ভয়ে আছো তাদের জন্য আমি আজকে নিয়ে আসলাম অসীম ধারার একটা ক্লাস, যেখানে আমি তোমাদের অসীম ধারা থেকে যে বেসিকগুলো আছে এই বেসিকগুলো পড়ানোর মাধ্যমে তোমার এখান থেকে যে সিকিগুলো হয় এবং যে এমসিকিউগুলো আমাদের বোর্ড পরীক্ষায় আসে ওগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এবং এই ক্লাসটা যদি তুমি প্রথম থেকে মনোযোগ সহকারে যদি করো, ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় একটা প্রশ্ন তুমি নিশ্চিত কমন পাবা এবং এটা তুমি খুব সহজেই আনসার করতে পারবা। আসো আজকে আমরা শুরু করি উচ্চতর গণিতের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অসীম ধারা। প্রথমে আসো অসীম ধারায় আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে অনুক্রম। অনুক্রম জিনিসটাকে আমি একটা উদাহরণ যদি লিখি, এখানে দেখো 2, 4, 6, 8, 10। আচ্ছা, যদি আমি নাও বলি এরপরে সংখ্যাটা কত হবে সেটা কি তোমরা বলতে পারবা? দেখো 2, 4, 6, 8, 10 তোমরা বলতে পারবে। এরপরে সংখ্যাটা হচ্ছে 12, এরপরটা 14। এখন কথা হচ্ছে যে এই সংখ্যাটা তোমরা কেমনে বলতে পারলা যে এরপরে 12 হবে, এরপর 14 হবে, এরপর 16 হবে? কারণ হচ্ছে তুমি জানো এখানে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে প্রতিবার কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে। এই যে একটা সম্পর্ক আমরা নিরূপণ করলাম, এই সম্পর্কের সাহায্যে আমি কোন একটা পদ আমাকে বলে দিলে এরপরের পদটা কি হবে সেটা আমি বলতে পারতেছি। এই জিনিসটা হচ্ছে আসলে অনুক্রম। দেখো অনুক্রমের যে সংজ্ঞাটা আমাদের বইয়ে আছে সেটা আমি একটু যদি বলি, গণিতে কতগুলো রাশি বা সংখ্যাকে যদি আমরা একটা বিশেষ নিয়মে সাজাই, যেখানে পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের মধ্যে যে সম্পর্ক থাকবে, একটা কি সম্পর্ক থাকবে সেটা আমরা জানতে পারবো, ওটাকে বলা হচ্ছে অনুক্রম। আমি আবারও বলতেছি, যদি আমি পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদ কিভাবে সম্পর্কিত সে জিনিসটা জানাতে পারি, এই জিনিসটাকে আমরা বলবো অনুক্রম। তাহলে দেখো গণিতে কতগুলো রাশি বা সংখ্যাকে একটা বিশেষ নিয়মে একটার পর একটা এমনভাবে যদি সাজানো হয় যাতে প্রত্যেকটি রাশি তার পূর্বের পদ এবং পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যাবে, তাকে বলা হচ্ছে অনুক্রম। একদম সহজ কথায় বলতে গেলে একটা নিয়ম, নির্দিষ্ট নিয়ম মেনে যদি আমরা ক্রমানুসারে সাজাই, এই জিনিসটাকে বলা হচ্ছে অনুক্রম। এবার আসো আমি যদি এখন লিখি 1, 3, 5, 7, এরপরের সংখ্যাটা কত হবে? নিশ্চিত এটা কত হবে? 9 হবে। কারণ তুমি বুঝতেই পারতেছো এখানে সবসময় 2 করে বাড়তেছে। এবার আমি আরেকটা অনুক্রম লিখি, এটা 1, 4, 9, 16। একটু ভাবো তো এর পরের সংখ্যাটা কত হতে পারে? তুমি এদের মধ্যে সম্পর্কটা বের করার একটু চিন্তা করো, কি সম্পর্ক এদের মধ্যে আছে। আমরা যদি একটু বলি, 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16। তাহলে এর পরের সংখ্যাটা কত হবে এখন বলে দাও? সেটা হচ্ছে 5 স্কোয়ার মানে 25। এই যে দেখো এই সংখ্যাগুলা কিভাবে সাজানো আছে, এই সাজানো একটা নির্দিষ্ট নিয়মে যদি তারা সাজানো থাকে, এই জিনিসটাকে আমরা বলবো কি? অনুক্রম। আসলে আমরা কিছু প্র্যাকটিস করি। বলছে যে এখানে দেখো প্রদত্ত অনুক্রমের 10তম, 15তম এবং 8তম পদ নির্ণয় করো। আমি এখানে কিছু অনুক্রম দিলাম, এই অনুক্রমগুলোর 10তম, 15তম এবং 8তম পদ নির্ণয় করো, যেটা তোমাদের মেন বইয়েও এই প্রশ্নটা আছে। একটু খেয়াল করো, আমরা প্রথমে 8তম পদটা নির্ণয় করব, তারপরে 8তম পদের জায়গায় 10ম আর 15তমটা বের করব। প্রথমে যে ধারাটা আছে, সরি ধারা না, অনুক্রমটা আছে 2, 4, 6, 8, 10, 12। যদি একটু চিন্তা করো তুমি, এখানে প্রথম যে সংখ্যাটা সেটাকে যদি আমি 8তম পদটা যদি আমি বের করি, 8তম পদ যদি আমি ধরি যে 2r ধরলে দেখো আর এর মান যখন 1, তখন ধারাটার অনুক্রমটার প্রথম পদটা হচ্ছে 2 × 1 মানে 2। দ্বিতীয় পদ যখন হবে তখন 2 × 2 মানে হচ্ছে 4। তৃতীয় পদ যখন হবে 2 × 3 মানে হবে কত? 6। চতুর্থ পদ যখন বলবে 2 × 4 মানে হচ্ছে 8। এবার আমাকে বলো তো, যখন আমাকে বলবে 10তম পদ, তাহলে আমি কি বসাবো? 2 × 10, তার মানে এটা হবে 20। এবার আমাকে যদি বলে 15তম পদ, তখন হবে 2 × 15 মানে হচ্ছে 30। অর্থাৎ আমাদের এই যে অনুক্রমটা আছে এই অনুক্রমের মধ্যে ধারাগুলা দ্বিগুণে, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার দ্বিগুণ আকারে করে এটা সাজানো আছে, যার মাধ্যমে আমি সহজেই দশম পদ এবং 15তম পদটা বের করতে পারবো। এবার পাশে আরেকটা ধারা দেওয়া আছে, একটু সবাই খেয়াল করি আমরা। প্রথমে দেওয়া আছে হাফ, হাফের পরে দেওয়া আছে 1, এরপরে দেওয়া আছে 3/2, এরপরে দেওয়া আছে 2, এরপর হচ্ছে 5/2। তোমরা যদি একটু চিন্তা করো, এখানে প্রায় প্রত্যেকটা পদের নিচেই 2 দেওয়া আছে। তাহলে আমি যদি লিখি, উপরটা যদি 1/2 লিখি, এরপরটা আমি লিখতে পারি 2/2, এরপরটা 3/2, এরপরটা 4/2। একটু খেয়াল করো, 1/2 মানে হচ্ছে হাফ, 2/2 মানে 1,
3/2 বসে গেছে, 4/2 মানে হচ্ছে 2, এরপরটা নিশ্চিত হবে কি 5/2। তার মানে তুমি যদি একটু চিন্তা করো, দেখো নিচে সবসময় কি থাকতেছে, সব সময় 2 থাকতেছে। প্রথম পদে 1, দ্বিতীয় পদে 2, তৃতীয় পদে 3, চতুর্থ পদে 4। তার মানে আমি যদি এখানে n লিখি, n/2, প্রথম পদ বললে 1/2, দ্বিতীয় পদ বললে 2/2, তৃতীয় পদ বললে 3/2। তো আমাকে যদি এখন বলা হয় এই ধারাটার আরতম পদ কি, এই ধারাটার আরতম পদ হবে r/2। আরতম পদ কি হবে r/2। এখন যদি তোমাকে বলে দশম পদ বললে এটা হবে 10/2। 10/2 মানে এটা হচ্ছে 5। আর আমাকে যদি বলে 15তম পদ, এটা হবে 15/2। আশা করি তোমরা বুঝতে পারছো এটা, যে তোমার প্রথম ধারা যেটা ছিল সেটা ছিল একটা জোড় সংখ্যার অনুক্রম। আমি ধারা বলতেছি যদিও সেটা হচ্ছে অনুক্রম। প্রথম যে অনুক্রমটা ছিল সেটা ছিল একটা জোড় সংখ্যার অনুক্রম, আর জোড় সংখ্যার অনুক্রমের ক্ষেত্রে আরতম পদটা ছিল 2r। আর 2 তো আর এর জায়গায় আমরা দশম বললে 10 বসাবো, 15তম বললে 15 বসাবো। আর দ্বিতীয় যে ধারাটা ছিল আমাদের, এই দ্বিতীয় ধারাটা ছিল যে তোমার 1/2, 2/2, 3/2, 4/2, 5/2। এখন আমরা যদি এখান থেকে একটা সম্পর্ক বের করতে যাই, আমরা দেখতেছি উপরে জাস্ট 1 2 3 4 5 এভাবে যাচ্ছে, নিচে কিন্তু সবসময় কি আছে 2 আছে। ওই জন্য আমি নিচে 2টা বসাই দিব, উপরে বসাবো আর। এবার আর এর জায়গায় আমরা 10তম বললে 10 বসাবো, 15তম বললে 15 বসাবো। আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আসো আমি নেক্সট আর কিছু প্র্যাকটিস করি। বলছে প্রদত্ত অনুক্রমে তাও সেম আগের মতো 10তম, 15তম এবং 8তম পদ নির্ণয় করো। একটু খেয়াল করো, প্রথম পদ 0, দ্বিতীয় পদ 1, আবার 0, আবার 1, আবার 0, আবার 1। তাহলে তুমি বলতে পারো যে এখানে 8তম পদ। 8তম পদ বলতে বোঝাচ্ছে সেটা জোড় সংখ্যা হইতে পারে, বিজোড় সংখ্যা হইতে পারে, মানে এটা জোড়তম পদও হইতে পারে, বিজোড়তম পদও হইতে পারে। এখানে একটু খেয়াল করো 0 1 0 1 0 1, এটা হচ্ছে বিজোড়তম পদ। বিজোড় পদটা হচ্ছে 0, জোড় পদটা হচ্ছে 1। বলো, বিজোড় পদ 0, জোড় পদ 1, বিজোড় পদ 0, জোড় পদ 1। তার মানে আমি বলতে পারি আরতম পদটা হয় 0 হবে বা 1 হবে। তাও আমরা একটু ভেঙে লিখে দিই এই জিনিসটা। 0 হবে যদি বিজোড় হয়, আর 1 হবে যদি কি হয়, জোড় হয়। এখন বলো তো আমাকে 10তম পদটা কত হবে? 10তম পদটা যেহেতু 10 একটা জোড় সংখ্যা হইলে এটা হবে 0, আর 15তম পদটা হবে যেহেতু বিজোড় সংখ্যা এটা হবে 1। আশা করি বুঝছি আমরা সবাই। এবার আমরা একটু এটা এক পাশে নিয়ে যাই। আসো, এবার হচ্ছে আমরা আরেকটা ধারা দেখব, যেটা হচ্ছে তোমার 5, এটা হচ্ছে 5/3, এটা হচ্ছে 5/9, এটা হচ্ছে 5/27, এটা হচ্ছে 5/81। খেয়াল করে একটু, প্রথমে আমরা একটা জিনিস কিন্তু আগের মতো, আগে যে অনুক্রমটা করছি সেটার মতোই দেখা যাচ্ছে। প্রথমে কিন্তু আমাদের আগেরটাতে ছিল যে সবগুলোর নিচে 2টা কমন ছিল, এখন সবার উপরে 5 আছে। তাহলে আমি যদি সবার উপরে 5টা দিয়ে দিই, আরতম পদটা একটু খেয়াল করো, আরতম পদ সমান সবার উপরে 5 থাকবে, এই জন্য 5টা আমি দিয়ে দিলাম। নিচেরটা একটু খেয়াল করো তো সবাই, যে 3, হ্যাঁ এখানে কিছুই নেই, এখানে মনে করো 1 আছে, যার কিছু নেই তার হচ্ছে এক আল্লাহ আছে, ওই জন্য নিচে ধরতে হবে 1। এটা হচ্ছে 3, এটা 3 স্কোয়ার, এটা 3 কিউব, এটা 3^4। আমি যদি বলি দ্বিতীয় পদ যেটা, দ্বিতীয় পদটা হচ্ছে 3, তৃতীয় পদটা হচ্ছে 3 স্কোয়ার, চতুর্থ পদটা হচ্ছে 3 কিউব, পঞ্চম পদটা হচ্ছে 3^4। তার মানে দেখা যাচ্ছে দ্বিতীয় বললে 3 এর উপর হচ্ছে 1, তৃতীয় বললে 3 এর উপর হচ্ছে 2, চতুর্থ বললে 3 এর উপর হচ্ছে 3, পঞ্চম বললে 3 এর উপর হচ্ছে কত 4। তার মানে সবসময় দেখো ষষ্ঠ বললে কিন্তু 5 হবে, এক কম হচ্ছে না। তাহলে আমরা এখানে লিখতে হবে 3r-1, মানে আমাদেরকে যততম পদ বলবে তার থেকে 1 মাইনাস হবে। কেন? প্রথম পদ যখন বললো, দেখো 5 3, আমি যদি এটাও 1 দিতাম, এখন আমি তো সূত্র অনুসারে 1 - 1 বসাবো, তাহলে 1 থেকে 1 গেলে কত হবে? 0 হবে। আর 3 এর উপর 0 দিলে 3 নটের মান হবে কত? 1। তার মানে প্রথম পদটা হচ্ছে, দুঃখিত, প্রথম পদটা হচ্ছে আমাদের কত হবে? 3 নট মানে 1, 5 একে 5 হবে। তো বুঝছি কিনা আমরা? এবার দেখো দ্বিতীয় পদ বললে 3^2 - 1,
তৃতীয় পদ বললে 3 টু দি পাওয়ার 3 মাইনাস 1, 3 মাইনাস 1 মানে 2, এই জন্য 3 স্কোয়ার সমান হচ্ছে কত 9। এবার খেয়াল করো, তোমাকে যদি 10তম পদ বলে 10তম পদের সূত্র হবে 5/3 টু দি পাওয়ার 10 মাইনাস 1, তার মানে এটা হবে 5/3 টু দি পাওয়ার 9। এবার আসো 15তম পদ বললে 5/3 টু দি পাওয়ার 15 মাইনাস 1, তার মানে 5/3 টু দি পাওয়ার 14। ভালোভাবে খেয়াল করবা, 1 2 3 4 5। পঞ্চম পদটা একটু খেয়াল করো, পঞ্চম পদে উপরে 5, নিচে 3 উপর কত বসতেছে দেখো তো, 3 উপর কত বসালে 81 হয় 4, তার মানে পঞ্চম পদ যখন বের করতেছি নিচে কিন্তু আমার যততম পদ বলতেছে তার থেকে 1 মাইনাস হচ্ছে, তাই আমার এখানে 5 মাইনাস 1 বসাইতে হবে, এটাতে বসবে 4 মাইনাস 1, এটা 3 মাইনাস 1, আর বললে আর মাইনাস 1। আশা করি তোমরা এই দুইটা জিনিস পারবা ইনশাল্লাহ। আমি এটা একটু আরেকবার দেখো সবাই, এগুলো আমি মুছে দিই। আশা করি পারবা সবাই। এবার আসো আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে আমরা একটা এমসিকিউ দিলাম, এটা একটু সবাই একটু সলভ করো। একটি অনুক্রমের nতম পদ বলছে n ইন্টু n মাইনাস 1, তাহলে তার তৃতীয় পদ কত? তৃতীয় পদ বললে তুমি যেটা করবা, এখানে n এর জায়গায় 3 ধরবা, তাহলে 3 ইন্টু 3 মাইনাস 1, তার মানে দাঁড়াচ্ছে 1/3 ইন্টু 3 থেকে 1 গেলে 2, তাহলে কত হবে 1/6, তাহলে আনসার হবে 1/6। আশা করি বুঝছি এটা। আমরা এরপরে যাই, বলছে কোনো একটা অনুক্রমের nতম পদ যদি 1 মাইনাস 1 টু দি পাওয়ার 9/2 হয়, এর 20তম পদ কত? তাহলে লিখো 20তম পদ সমান, দেখো 1 মাইনাস 1 টু দি পাওয়ার n এর জায়গায় হবে 20/2। দেখো 1 মাইনাসটা বসবে, একটা জিনিস মনে রাখবা, মাইনাস থাকলে মাইনাসের উপর যদি জোড় সংখ্যা থাকে, মনে করো 2টা মাইনাস থাকলে মাইনাস মাইনাসে প্লাস হয় না, এভাবে যদি জোড় সংখ্যা হয় মাইনাসে কি হয়ে যাবে, সেটা প্লাস হয়ে যাবে। তো এখানে 10টা মাইনাস 10টা প্লাস, জিনিসটা হচ্ছে দেখো সরি, এখানে মোট 20টা মাইনাস, মোট কয়টা মাইনাস 20টা মাইনাস, তো 20টা মাইনাসের মধ্যে এরকম প্রত্যেকটা জোড়া মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তার মানে এখানে 1 মাইনাস 1 টু দি পাওয়ার 20, এটা হয়ে যাবে শুধুমাত্র 1, তাহলে আমরা 1টা বসাই দিব, নিচে হচ্ছে 2, এখন 1 থেকে 1 গেলে 0, 0/2 সমান হচ্ছে 0। আশা করি বুঝছি এটা। আমরা আবারও বলতেছি, -1 উপর যদি জোড় সংখ্যা হয় মাইনাসটা চলে যাবে, বিজোড় সংখ্যা হইলে মাইনাসটা কিন্তু এখানে বসলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেত। আশা করি তোমরা SW হিসেবে তোমরা নিজেরা করে ফেলো, যদি পাশে যদি তোমাদের খাতা কলম থাকে তোমরা নিজেরা এটা করো তো, 1 মাইনাস মানে একই জিনিস, জাস্ট একই জিনিস, এখানে 20তম জায়গায় তোমরা তার 21তম পদটা বের করো। এটা হচ্ছে তোমাদের যদি খাতা কলম থাকে এখন করে ফেলতে পারো, আর যদি খাতা কলম না থাকে তোমরা পরে হলে করতে পারো এটা। আর ক্লাস করার সময় অবশ্যই খাতা কলম নিয়ে বসা উচিত। এরপর আসো অনুক্রমের পরে আমরা যাব ধারাতে। ধারা জিনিসটা আমি যদি বলি, ধারা ইংরেজিতে বলে সিরিজ। কোনো অনুক্রমের যে পদগুলো আছে পদগুলাকে যদি আমরা পরপর যুগ চিহ্ন দিয়ে বসাই, ওই জিনিসটাকে বলা হচ্ছে ধারা। মনে করে এই যে বললাম 2 4 6 8 10, এটা একটা অনুক্রম। এই অনুক্রমটাকে যখন আমি যুগ চিহ্ন দিয়ে বসাবো, এই জিনিসটাকে বলা হচ্ছে ধারা। এই জিনিসটাকে কি বলা হচ্ছে ধারা। আবার দেখো অনেকে বলতে পারে যে স্যার আমি তো ধারা পড়ার সময় দেখলাম যে মাঝখানে মাইনাসও থাকে। হ্যাঁ অবশ্যই মাইনাসও থাকবে। কেন মাইনাস থাকে দেখো, মনে করো একটা ধারা লিখলাম -2, মূলত হচ্ছে -2 -4 -6 -8 -10। খেয়াল করো এই ধারাটা আসলে মূলত আসছে কোত্থেকে, এই ধারাটা আসছিল -2 প্লাস -4 প্লাস -6 প্লাস -8 প্লাস -10, এখান থেকে আসছে এটা মূলত। অর্থাৎ সহজ কথা যদি আমরা বলি সেটা হচ্ছে, এটা পদ ছিল -2, এই পদটা ছিল -4, তাদেরকে আমরা কি করছিলাম যোগ করছিলাম, পরে প্লাস মাইনাস আমরা মাইনাস লিখছিলাম। তাহলে তুমি এভাবেও বলতে পারো যে অনুক্রমের পদগুলোকে পরপর যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন দিয়ে যুক্ত করাকে বলা হচ্ছে ধারা। অনুক্রমের যে পদগুলো থাকে তাদের মানে সমষ্টি করলে, তাদেরকে যোগ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে ধারা। এবার আসো আমরা নেক্সট স্লাইডে যাই। ধারা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ধারা হচ্ছে প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর ধারা, সমান্তর শব্দটা দিয়ে বোঝা যাচ্ছে সম অন্তর বিশিষ্ট ধারা। সম অন্তর বিশিষ্ট ধারা। আমি একটা যদি ধারা লিখি, মনে করো 1 যোগ 5 যোগ 9 যোগ 13 যোগ ...
এখানে একটু খেয়াল করো সবাই, এই ধারাটার ক্ষেত্রে আমি একটা সিকোয়েন্স ফলো করছি, সেটা হচ্ছে এখানে 5 থেকে 1 গেলে কত হচ্ছে 4, 9 থেকে 5 গেলে কত 4, 13 থেকে 9 গেলে 4। আর এই যে অন্তরটা আমি বের করলাম, বিগফলটা আমি বের করলাম, এটাকে বলা হয় সাধারণ অন্তর। এটাকে বলা হয় সাধারণ অন্তর, যেটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? ডি দিয়ে। তাহলে আমরা যদি এমন কোনো ধারা লিখি যে ধারার দুইটা পদ, পাশাপাশি দুইটা পদের যে পার্থক্যটা সেটা সবসময় সমান থাকে, ওটাকে বলা হচ্ছে সমান্তর দ্বারা। এরপর আসো গুণোত্তর দ্বারা। জিনিসটা কি? গুণোত্তর দ্বারা মানে হচ্ছে গুণ করে করে পাওয়া, মানে গুণের উত্তর করে করে পাওয়া। জিনিসটা একটু দেখো, মনে করো তুমি লিখলা প্রথমে হচ্ছে 1, প্রথমে আমরা মনে করে লিখলাম 2, এরপর লিখলাম 4, এরপর যদি আমি লিখি 8, এরপর যদি আমি 16 লিখি। এখানে একটু খেয়াল করো, 4 থেকে 2 গেলে কত? 2, 8 থেকে 4 গেলে 4। বিগফল কি মিলতেছে? আনসার হচ্ছে বিগফল মিলতেছে না। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো, যদি 4কে 2 দিয়ে ভাগ করো, আনসার 2। তারপর হচ্ছে তুমি যদি 8কে 4 দিয়ে ভাগ করো, আনসার হচ্ছে 2। 16কে 8 দিয়ে ভাগ করলে আনসার হচ্ছে 2। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে অনুপাতটা সমান, এই দুইটা পদের অনুপাতটা সমান। অর্থাৎ দ্বিতীয় পদকে যখন আমি প্রথম পদ দিয়ে ভাগ করব, তাদের যে রেশিওটা আসবে এই রেশিওটা কি সমান। তাহলে আমরা বলতে পারি সাধারণ অন্তর, সাধারণ অন্তর আরটা সমান। যদি, দুঃখিত, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত আর জিনিসটাকে হচ্ছে কি সমান। যখন তুমি দেখবা যে দ্বিতীয় পদ আর প্রথম পদের ভাগফলটা সব সময় সমান হচ্ছে, এই জিনিসটাকে আমরা বলবো গুণোত্তর দ্বারা। এটাকে আমরা কি বলবো? গুণোত্তর দ্বারা। তাহলে এই জিনিসগুলো তোমরা আসলে অধ্যায় 13 যেটা আছে সাধারণ গণিতে, সেখানে তোমরা পড়ে আসছো। তারপর আমি একটু মনে করে দিলাম। আসো সমান্তর দ্বারা। সমান্তর দ্বারার এনতম পদের একটা সূত্র আছে। এনতম পদের সূত্র আমি একটু লিখে দিই। সূত্রটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দেখো, এই যে আমাকে বললো মনে করো 1 প্লাস, কিছুক্ষণ আগে আমি লিখলাম 5 প্লাস 1 প্লাস 5 প্লাস 9 প্লাস 13 প্লাস ডট ডট। হ্যাঁ, এই ধারাটার মনে করো আমাকে বললো যে 20তম পদটা কত, 20তম পদটা কত বের করতে বললো। আমরা কিভাবে করবো এটা? এখানে আমি প্রথমে যেটা লিখবো, এখানে প্রথম পদ সমান, প্রথম পদকে আমরা দিয়ে প্রকাশ করব। প্রথম পদ সমান হচ্ছে 1, আর সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি সমান হবে, দেখো 5 মাইনাস 1 মানে হচ্ছে 4। এবার আসো সুতরাং nতম পদ, nতম পদের জায়গায় যদি আমি 20তম পদ লিখি, 20তম পদের সূত্র হবে a প্লাস nতম পদ বললে যদি n হয়, 20তম পদ বললে 20 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে a হচ্ছে কত? 1, 20 থেকে 1 গেলে হচ্ছে 19, ডি হচ্ছে 4। তাহলে 1 প্লাস 4 নং 36, 4 একে 4, 5 6 7, তাহলে কত হবে এটা? 77। আশা করি বুঝছি। যারা এই সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারাগুলো পারো, তারা একটু এই জিনিসগুলো স্কিপ করে যেতে পারো তোমরা একটু, এই জায়গাগুলো যদি তোমরা পারো আর কি। এরপর হচ্ছে এটা হচ্ছে nতম পদ বের করার সূত্র, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা আমি একটু হাইলাইট করে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, এই সূত্রটা তোমরা লিখে রাখতে পারো, যারা পারো না তারা। এবার আসো সমান্তর দ্বারার অ্যান্টিপদের সমষ্টি। অ্যান্টিপদের সমষ্টি, অ্যান্টিপদের সমষ্টির সূত্র হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এগুলোর কিন্তু আসলে প্রতিপাদন আছে কতগুলো, এগুলো আমি অসীম, আমরা যখন তোমার 13 অধ্যায় পড়বো জেনারেল ম্যাথে সসীম দ্বারা, ওখানে কিন্তু এগুলো সবগুলোরই প্রতিপাদন তোমাদেরকে করানো হবে। আসো এবার অ্যান্টিপদের সমষ্টি হচ্ছে n/2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু টি। তোমাকে যদি কোনো একটা ধারা বলা হয় 2 যোগ, মনে করো যে তোমার 6 যোগ 10 যোগ, তারপর হচ্ছে তোমার মনে করো 14 যোগ ডট ডট ডট, এই ধারাটার মনে করো তোমাকে বললো যে 20টি পদের সমষ্টি কত, 20টি পদের সমষ্টি কত, তুমি কিভাবে করবে এটা? আগের মতোই সেম, তুমি a সমান লিখো, a সমান হচ্ছে 2, আর ডি সমান হচ্ছে, ডি মানে কিন্তু সাধারণ অন্তর, এটা আমি আগে বলছিলাম 6 মাইনাস 2 মানে হচ্ছে 4। খেয়াল করো, তাহলে সুতরাং 20টি পদের সমষ্টি সমান
সূত্রটা হবে n/2 মানে হচ্ছে আমাদের 20/2 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি। অর্থাৎ n এর জায়গায় আমরা 20 বসাবো। 20কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 10, 2 ইন্টু এর মান হচ্ছে 2 প্লাস 19 ইন্টু ডির মান হচ্ছে তাও হচ্ছে 4। তাহলে হচ্ছে দাঁড়াচ্ছে 10 ইন্টু 4 প্লাস 19 গুণ 4 76, 76। তাহলে 76 আর 4 যোগ করলে হচ্ছে 80। তাহলে 80 আর 10 গুণ করলে হচ্ছে 10 গুণ 80, তার মানে হচ্ছে 800 হবে এটা। আশা করি আমরা এটা বুঝছি সবাই, না? এবার আসো আমরা সমান্তর দ্বারা শেষ করলাম, এবার আসো গুণোত্তর দ্বারা। গুণোত্তর দ্বারা একটা উদাহরণ আমরা আগে বলছিলাম যে 2 যোগ 4 যোগ 8 যোগ 16 যোগ ডট ডট। এই ধারার n-তম পদের একটা সূত্র আছে, এদিকে রাখি আমরা। n-তম পদের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1। এখন আমাকে বলা হলো এই ধারাটির দশম পদ বের করতে বলা হলো, মনে করো, বা দশম পদ বের করতে বলা হলো। এই ধারাটির 10তম পদ বের করতে বলা হলো। কিভাবে করব? প্রথমে এখানে লিখো, এখানে a is equal to হচ্ছে 2, আর মানে সাধারণ অনুপাত আর, সাধারণ অনুপাত আর মানে হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 4, প্রথম পদ হচ্ছে 2, আর এর মান হচ্ছে 2। এবার লিখো, সুতরাং 10তম পদ সমান হবে a r টু দি পাওয়ার 10 মাইনাস 1, এর মান 2, আর এর মানও 2, 10 থেকে 1 গেলে 9। এবার হচ্ছে এটা 2 টু দি পাওয়ার 10, 2 এর উপর 10 বসালে যা আসে তা হবে আনসার। আশা করি এগুলো তোমরা পারো, এগুলো আমি খুব দ্রুত পড়াচ্ছি কারণ হচ্ছে এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার আছে আশা করি। তারপর আমি আসলে যারা একদম সসীম দ্বারা শুরু করেনি তাদের জন্য আসলে আমি এই জিনিসগুলো একটু রিপিট করলাম। এবার আসো গুণোত্তর দ্বারা অ্যান্টিপদের সমষ্টি। অ্যান্টিপদের সমষ্টির সূত্র হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। আরেকটা সূত্র হচ্ছে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। এটা লিখবা যখন r এর মানটা 1 থেকে বড় হবে, এটা লিখবা যখন r এর মানটা 1 থেকে ছোট হবে। আমি একটা ধারা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8। এটার মনে করো 10টি পদের সমষ্টি বের করতে বললো। দেখো এখানে যেটা দেখা যাচ্ছে এর মান হচ্ছে 1, আর এর মান হচ্ছে দ্বিতীয় পদ হাফ ভাগ প্রথম পদ 1। তো হাফকে যদি 1 দিয়ে ভাগ করি এটা হবে হাফ। এবার আসো 10তম পদ আমরা বের করব কি, ও দুঃখিত, 10টি পদের সমষ্টি। দেখো 10টি পদের সমষ্টি যেটা বলছে, আমি আগে দেখবো যে আমার আর এর মানটা কেমন। আর এর মানটা আসছে হাফ, হাফ মান হচ্ছে 0.5, যেটা কি 1 থেকে বড় নাকি 1 থেকে ছোট? আনসার হচ্ছে সেটা 1 থেকে ছোট। আর 1 থেকে ছোট হইলে আমরা সূত্র বসাবো কোনটা? এই যে লিখো, 10টি পদের সমষ্টি সমান, 10টি পদের সমষ্টি সমান সূত্রটা হচ্ছে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। এবার আমরা এর মানটা লিখি, আমরা দেখতে পাচ্ছি এর মানটা হচ্ছে 1, আর এখানে হচ্ছে 1 মাইনাস r এর মান হচ্ছে হাফ টু দি পাওয়ার n এর জায়গায় হবে 10টা পদ বলছে জন্য 10, 1 মাইনাস r এর মান হচ্ছে হাফ। একটু খেয়াল করো সবাই। একটু ছোট করে এটা আমি, দেখো এবার তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখন 1 তো 1, 1 যে কোনো কিছুর সাথে গুণ করলে এটা যেটা আছে সেটা দিকে যাবে, 1 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার 10। নিচে হচ্ছে 1 থেকে হাফ গেলে কিন্তু হাফ, 1 থেকে হাফ গেলে কত হবে? হাফ হবে। এবার এই জিনিসটা আমি এই পাশে করি, সেটা হচ্ছে আমরা চাইলে এখান থেকে 2 টু দি পাওয়ার 10টা আমরা লসাগু নিতে পারি। তাহলে উপর হবে 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1 বাই হাফ। এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এটাকে তুমি
একটু ভেঙে করতে পারো 2^10 - 1 / 2^10 ইন্টু এই দেখো ভাগটাকে আমি গুণ করতেছি, গুণ করলে 2টা উপরে 1টা নিচে, তো কাটাকাটি করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 2^10 - 1, আর এখানে এটা কাটাকাটি করলে 2^9। আশা করি এটা তোমরা বুঝছো, এবং এগুলো আমি আশা রাখি যে তোমরা খুব ভালোভাবে পারো এগুলাতে তোমাদের আশা করি তেমন কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এটা এখন সূত্রটা একটু ঠিক করে দিই। হ্যাঁ, আশা করি কোনো উত্তর দ্বারা তোমাদের আর কোনো সমস্যা হবে না। এবার আসো আমাদের যে মূল জিনিসটা আসলে আমরা এখনই শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ধারা। ধারা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সসীম ধারা আর একটা হচ্ছে অসীম ধারা। মনে করেন এই যে 1 + 2 + 3 + 4 প্লাস মনে করো 20 পর্যন্ত। এই যে দেখো, যে ধারার আমার শেষ পদ জানা থাকবে, যে ধারার শেষ পদ কি থাকবে জানা থাকবে, শেষ পদ জানা থাকবে, অর্থাৎ যে ধারাটার একটা সীমা থাকবে ওটা হচ্ছে সসীম ধারা। আর যে ধারাটার কোনো সীমা থাকবে না সেটা হচ্ছে অসীম ধারা। মনে করো আমি লিখলাম 2 + 4 + 6 + 8 +... এই ধারা হচ্ছে একটা কি ধারা? অসীম ধারা। কারণ এ ধারার আমি শেষ পদ জানি না, এ ধারার শেষ কখন কোথায় হবে সে সম্পর্কে আমরা জানি না। অর্থাৎ যে ধারাটার কোনো শেষ পদ জানা থাকে না, যে ধারাটা অনন্তকাল চলতে থাকে, সেটাকে বলা হচ্ছে অসীম ধারা। আর যে ধারাটার একটা শেষ আছে, যে ধারাটার শেষ পদ আমাদের জানা থাকে, সেটাকে বলা হচ্ছে সসীম ধারা। এখান থেকেই তোমাদের মূলত অসীম ধারার যাত্রা শুরু। এবার আসো অসীমিত সমষ্টির শর্ত। আমরা যে অসীম ধারার কথা বলতেছি, দেখো সসীম ধারাগুলোর কিন্তু শেষ পদটা আমার জানা আছে। তো আমি কিন্তু কোনো এক সময় গিয়ে দেখো এখানে 1 যুগ 2 যুগ 3 যুগ 4 যুগ এরকম করে করে আমি 20 পর্যন্ত যাই, সবগুলো দ্বারা যোগ করলাম, এটার যোগফলটা পাবো না। কিন্তু সকল অসীম দ্বারা যারা আছে তাদের সবার যোগফল কিন্তু সহজে পাওয়া যায় না। মনে করো 1 + 3 + 5 + 7 +... এরকম যাচ্ছে এটা। এখন যদি তোমাকে জিজ্ঞেস করি এই ধারাটার শেষ পদ কত, সেটা কি তুমি বলতে পারবা? আনসার হচ্ছে না, এটা শেষ পদ বলা যাবে না। যেহেতু শেষ পদও বলা যাচ্ছে না, আবার এটাকে যদি আমার যোগ করতে দেওয়া হয় 1 যুগ 3 যুগ 5 যুগ 7 যুগ, এরপর 9 যুগ 11 যুগ 13 যুগ, অনেক লম্বা সময় ধরে আমি এটা গুনতে থাকবো, কিন্তু এটার আসলে আমি মূল সমষ্টিটা কখনোই পাবো না। কিন্তু অসীম ধারার ভিতরে এমন কিছু বিশেষ ধারা আছে, এমন কিছু ধারা আমরা অসীম ধারার মধ্যে পাবো, যেগুলোর মধ্যে আমরা মূলত তার যে সমষ্টিটা আছে সেটা আমরা বের করতে পারবো। তবে মনে রাখতে হবে ওই ধারাগুলো হচ্ছে মূলত অসীম গুণোত্তর ধারা। অসীম গুণোত্তর ধারা অর্থাৎ কিছু অসীম গুণোত্তর ধারা আছে যাদের সমষ্টিটা কি করা যায়, নির্ণয় করা যায়, তবে সবগুলো নির্ণয় করা যায় না। মনে করো আমি যদি লিখি এই যে 1, দুঃখিত, 2 যোগ, তারপর মনে করো 4 যোগ 8 যোগ 16 যোগ ... এটা কিন্তু একটা অসীম গুণোত্তর দ্বারা। এটা একটা কি দ্বারা? অসীম গুণোত্তর দ্বারা। কিন্তু এটা সমষ্টি নির্ণয় করা যাবে না। কেন যাবে না সেটাও বলি, কারণ এখানে তোমার এই পদগুলো এত বেশি বড় হবে যে এগুলো আমি সবগুলো যোগ করলে একদম অসীম পর্যন্ত গেলে, ইনফিনিটি পর্যন্ত গেলে যোগ করে কত হবে সেটা আমি কখনোই বলতে পারবো না। কিন্তু আমি তোমাদেরকে আজকে এমন একটা ধারা দেখাবো যে ধারাটার তুমি শেষ পদ পর্যন্ত যোগ করলে কত হবে সেটা তুমি জানবা। একদম শেষ পদ বলতে অসীম পর্যন্ত গিয়ে কত যোগ করলে কত হবে সেটা আমরা বের করতে পারবো। সেটা হচ্ছে মনে করি এই ধারাটা 1/2 + 1/4 + 1/8 +... এই ধারাটার কিন্তু অসীমিত সমষ্টি, একদম অসীম পর্যন্ত গেলে তার সমষ্টি কি হবে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। কেন পারবা সেটাও আমি তোমাদেরকে একটু যদি ব্যাখ্যা করে বলি। সেটা হচ্ছে তোমরা যদি একটু চিন্তা করো, প্রথমটা 1 না, এরপরটা হাফ, মানে আমি যদি চিন্তা করি একটা বৃত্ত চিন্তা করি, প্রথমটা হচ্ছে একটা বৃত্ত, তারপরটা হাফ মানে অর্ধেক চলে গেছে, হাফ, এরপরটা হচ্ছে হাফেরও হাফ, মানে হাফটাকে আবার হাফ করলাম, তাহলে প্রথম মনে করি এটা চলে গেল, এরপর হাফটাকে এটা অর্ধেক করলাম, এটা 1/4, এই জিনিসটা 1/4, তাহলে এটাও চলে গেল। এবার এই 1/4কে আমি আবার ভাগ করব, 1/4কে আবার হাফ করব, হাফ অর্ধেক করব, তাহলে এই অংশটা মনে করো চলে গেল। এটা হবে 1/8, এবার এটাকে অর্ধেক করব, 1/16 হবে, এটাকে আবার অর্ধেক করবো। এরকম অর্ধেক করতে করতে দেখো তো এটা একসময় শূন্যের কাছাকাছি চলে আসবে না? যে সকল ধারার ক্ষেত্রে এরকম, আমি যখন এমন একটা সিকোয়েন্সে ধারাটা যাব যেখানে আমি একদম শেষ পদটা একদম শূন্যের কাছাকাছি চলে আসবে, অসীম পর্যন্ত গেলে আমি শূন্যের কাছাকাছি যেতে পারবো, এদের সমষ্টি আমি বের করতে পারবো। দেখো না, এখানে শেষ পদ পর্যন্ত গিয়ে যদি এখানে হয়, আমি এগুলো সমষ্টিটা বের করতে পারবো না? হ্যাঁ, এভাবে আমরা সমষ্টিটা বের করতে পারবো। এবার আসো, এটার জন্য আমাকে দেখতে হবে আর এর মান। কি দেখতে হবে?
আর এর মান কি দেখতে হবে আমাদের? আর এর মান একটু ভালোভাবে খেয়াল করো, আমাদের দেখতে হবে আর এর মান দেখতে হবে। মনে রাখবা আর এর মানটা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকলে ওটা অসীমিতক সমষ্টি দিবে। সেটা হচ্ছে এই আর এর মানটা -1 থেকে বড় হইতে হবে, 1 থেকে ছোট হতে হবে। দেখো এই আর এর মানটা, এই শর্তটা অবশ্যই মনে রাখবা, -1 থেকে আর এর মানটা বড় হবে, 1 থেকে ছোট হবে। আমরা যদি সংখ্যা রেখায় দেখাই, এটা 0, এটা 1, এটা -1। এই 1 থেকে ছোট, -1 থেকে বড়, এই মধ্যবর্তী সংখ্যাগুলাই মূলত যদি আর এর মান হয় তখন এটা থেকে অসীমিতক সমষ্টি বের করতে পারবা। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, মডুলাস অফ আর ইজ লেস দেন 1। মডুলাস অফ আর ইজ লেস দেন 1, যে আমাদের যদি আর এর পরম মান নেওয়া হয়, পরম মান হচ্ছে পজিটিভ মান নেওয়া হয় সেটাও, এবং 1 থেকে ছোট হয়, সেক্ষেত্রে আমরা কি পাবো? তার অসীমিতক সমষ্টি পাবো। এবার আমি যদি একটু শর্টকাট বলি, সেটা হচ্ছে তোমরা সবসময় তাদের সাধারণ অনুপাতটা বের করবা। সাধারণ অনুপাতটা ভালোভাবে খেয়াল করে, সাধারণ অনুপাতটা বের করে, সাধারণ অনুপাত আর এর মান যদি, এটা হচ্ছে জাস্ট মনে রাখার জন্য বললাম, আর এর মান যদি 0 আসে, অর্থাৎ 0 আসে, আবার বলতেছে 0 যদি সামথিং আসে, একটু খেয়াল করো, 0 সংখ্যা আসলো, মনে করো 0 আসলো, সেটা পজিটিভ আসুক নেগেটিভ আসুক, প্লাস আসুক বা মাইনাস আসুক, দেখো প্লাস আসুক বা মাইনাস আসুক, এটার অসীমিতক সমষ্টি বের করা যাবে। আমি আবারও বলতেছি, যদি আমরা কোনো একটা ধারার আর এর মান বের করার পরে দেখি যে আর এর মানটা 0 আসছে এবং সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, আমরা এটার কি করতে পারবো? অসীমিতক সমষ্টি বের করতে পারবো। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আসলে আর এর মানটা এই রেঞ্জের মধ্যে থাকলে অসীমিতক সমষ্টিটা দেখাচ্ছে, কিন্তু এই রেঞ্জটা পার হইলে অসীমিতক সমষ্টি দেখাচ্ছে না কেন? সেই জিনিসগুলো একটু তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই। দেখো আমাদের অসীমিতক আমাদের এই গুণোত্তর দ্বারা সমষ্টির সূত্রটা কি ছিল? গুণোত্তর দ্বারার সমষ্টির সূত্রটা ছিল, একটা ছিল a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1/r-1। এটা ছিল আর এর মান 1 থেকে বড় হলে। খেয়াল করে একটু, এখন যদি আর এর মানটা 1 থেকে বড়, আমরা ধরে নিলাম যে আর এর মানটা মনে করো 1 থেকে কোনো একটা বড় মান, আর এর মান আমরা 2 ধরে নিই, আর এর মান আমরা কি ধরে নিলাম? 2 ধরে নিলাম। বুঝো, আর এর মান 2 ধরলে কি দাঁড়াচ্ছে? এখানে এর মানটা আমরা একটা নিজে থেকে ধরে নিই, এর মানটা মনে করো 1 ধরে নিই, এর মানটা a রাখি দিই, এটা 2 টু দি পাওয়ার n মাইনাস 1/2 মাইনাস 1, তার মানে a ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন খেয়াল করো, আর এর মানটা যদি 1 থেকে বড় হয়, আমি যদি n এর মানটা বাড়াতে থাকি, এখানে আর এর মান 2 ধরলাম, হ্যাঁ, এখানে যদি আমি n এর মানটা বাড়াতে থাকি, মনে করো অসীম পর্যন্ত যদি যাই, 2 এর উপর 1 দিলে 2, 2 এর উপর 2 দিলে 4, 2 এর উপর 3 দিলে 8, 2 এর উপর 4 দিলে আবার 16, 2 এর উপর 5 দিলে আবার 32, এরকম করে করে যদি আমি অসীম পর্যন্ত যদি যাই, এখানে একটা বিশাল আকারের একটা মান পাওয়া যাবে না? তার মানে কি আমি এখানে কোনো কি বলে এটা কোনো শেষ পাবো? অসীম পর্যন্ত সংখ্যা যদি আমি দিও, এখানে একটা বড় মান পাওয়া যাবে না, যে মানটাকে আমাদের গণনা করা সম্ভব হবে? সম্ভব হবে না। ওই জন্য আর এর মান যদি কখনো 1 থেকে বড় চলে আসে, 1 থেকে যদি বড় চলে আসে, সেক্ষেত্রে তার অসীমিতক সমষ্টি বের করা যায় না, কারণ এত বড় সংখ্যা আসবে যে যেটা আমরা গণনা করতে পারবো না। এবার আসো যদি আর এর মানটা ছোট আসে, দেখো যদি আর এর মানটা ছোট আসে, আর এর মানটা যদি তোমার -1 থেকে বড় হয়, আমরা বলছি -1 থেকে বড় হবে, দুঃখিত, আমরা বলছিলাম যে দুইটা শর্ত, একটা হচ্ছে 1 থেকে ছোট হবে, -1 থেকে বড় হবে। এখন যদি সেটা যদি -1 থেকেও ছোট হয়, মনে করো আর এর মানটা যদি -2 হয়, কোনো কারণে ধরে নাও -2 হইলো, আমি কিন্তু বলছিলাম যে আর এর মানটা -1 থেকে বড় হবে এবং 1 থেকে ছোট হবে। এখন -1 থেকে কিন্তু বড় বলছি, -1 থেকে আর এর মানটা বড় হইতে হবে। -2 কি -1 থেকে বড়? -2 কিন্তু -1 থেকে ছোট, -1 থেকে ছোট। তাহলে আর এর মান যদি -2 হয়, সেক্ষেত্রে আমার সূত্রটা কি হবে বলো তো? গুণোত্তর দ্বারা সমষ্টির সূত্রটা, গুণোত্তর দ্বারা সমষ্টির সূত্রটা দাঁড়াচ্ছে, সমষ্টি সমান দাঁড়াচ্ছে, সূত্রটা কিন্তু তখন a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর হয়। এখন দেখো এই আর এর মানটা যেহেতু আমার এই -2টা যদি 1 থেকে ছোট, আমরা এই সূত্রটা বসাবো। এখন এখানে যদি আমরা বসাই a ইন্টু, এখানে যদি আমি বসাই 1 মাইনাস আর এর মান যদি -2 বসাই, টু দি পাওয়ার n বসাই, এখানে আর এর মান যদি -2 বসাই, তাহলে দাঁড়াচ্ছে নিচে হচ্ছে 1/1 + 3 উপরে a ইন্টু 1, এখানে যদি n এর মানটা পজিটিভ হয়,
তাহলে একরকম এখানে এটা মাইনাস হবে, n এর মানটা যদি নেগেটিভ হয় তাহলে এখানে মাইনাসটা থেকে যাবে, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। খেয়াল করে এখানে প্লাস বা মাইনাস 2n হবে। এটা একসময় প্লাস হবে, অনেক সময় মাইনাস হবে। এখন খেয়াল করো এই ধারাটাতে n এর মান যখন তুমি বাড়াতে থাকবা, আসলে কি যে সংখ্যাটা আসবে ওই সংখ্যাটাকে তুমি গণনা করতে পারবা? গণনা করতে পারবা না। তাই r এর মানটা যদি 1 এর চেয়ে বড় হয় বা তোমার এই যে -2 -3 অর্থাৎ -1 এর চেয়ে ছোট হয়, এগুলোর ক্ষেত্রে কোনো অসীমিত সমষ্টি পাওয়া যায় না। এবার আসো আমি যে জিনিসটার কথা বলতেছিলাম ওটাতে কেন পাওয়া যায় সেটা একটু খেয়াল করো। সেটা একটু খেয়াল করো। দেখো r এর মানটা যদি আমাদের যে রেঞ্জটা বললাম -1 থেকে বড় 1 থেকে ছোট হয়, সহজ করে 0 পয়েন্ট সামথিং হয়, 0 পয়েন্ট সামথিং হইলে কি হবে দেখো। প্রথম হচ্ছে আমি লিখলাম 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8। এখানে যদি তুমি আর এর মানটা বের করো, আর এর মানটা হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, মানে হচ্ছে হাফ। হাফ মানে হচ্ছে মনে করো 0.5। এবার আসলে এটার সমষ্টিটা যখন আমরা বের করব, সমষ্টি আছে যে ইকুয়াল টু হচ্ছে a ইন্টু, এটা কিন্তু 1 থেকে ছোট, 1 থেকে ছোট হলে সূত্রটা হয় 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর। এখন আমি নিচেরটা লিখে দিলাম 1 মাইনাস আর এর মান 0.5, উপরে a ইন্টু 1 মাইনাস 0.5 এর উপর হচ্ছে টু দি পাওয়ার n। একটা জিনিস খেয়াল করো, যখন 0 দশমিক যুক্ত কোনো সংখ্যার উপর আমরা মান বড় করতে থাকবো, প্রথমে 0.5কে যখন আমি স্কোয়ার দিব সেটা 0.0025 আসবে। এটাকে যখন স্কোয়ার করব এটা আবার 0.00 আসবে, মানে 0.0000 এরকম করে করে জাস্ট 0.5-এর উপর তুমি যত বড় সংখ্যা দিবা দেখবা যে 0.0000 এরকম এমন একটা মান আসবে যেটা অনেকটা জিরো, অনেকটা কি বোঝাচ্ছে, জিরো বোঝাচ্ছে। আমি আবার বলতেছি, আমি n এর মানটা 0.5-এর উপর যদি আমি n এর মানটা একদম অসীম পর্যন্ত যাই, ইনফিনিটি পর্যন্ত যাই, সেক্ষেত্রে 0.5-এর মানটা অনেকটা 0.5 ইনফিনিটি অনেকটা অনেকটা জিরো হয়ে যাবে, অনেকটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তখন কি দাঁড়াচ্ছে দেখো, তখন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমার শর্তটা যদি আমি শর্তটা পালন করে আর কি শর্ত মতো যদি আসে, তখন সমষ্টি সূত্রটা কি দাঁড়াচ্ছে দেখো, s ইনফিনিটি ইজ ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর। খেয়াল করো a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n, এই যে আর টু দি পাওয়ার n এই মানটা প্রায় অনেকটা কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, এই যে শূন্য হয়ে যাচ্ছে, শূন্য হয়ে গেল 1 মাইনাস আর। তাইলে এখান থেকে দেখো 1 থেকে 0 গেলে 1 হবে, 1 এর সাথে গুণ করলে a হবে 1 মাইনাস আর। আর এই a বাই 1 মাইনাস আর এটাকে বলা হচ্ছে অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি, যেটাকে s ইনফিনিটি দিয়ে প্রকাশ করা হয়। আমরা কি বুঝছি এটা কেন অসীমিতক সমষ্টির সূত্রটা s ইনফিনিটি ইজ ইকুয়াল টু a বাই 1 মাইনাস আর হয়? আমরা কি বুঝছি সবাই? কারণ ওই সকল ক্ষেত্রে আর এর মানটা এমন একটা মান পাওয়া যায়, আর এর মানটা এমন একটা ভ্যালু পাওয়া যায় যেটার উপর আমরা যখন মান বাড়াতে থাকি এই মানটা অনেকটা শূন্যের কাছাকাছি চলে যায়, যার কারণে আর টু দি পাওয়ার n এর মানটা 0 হয়ে যায়। যে দেখো এখানে আরেকবার বলি, আর টু দি পাওয়ার n এর মানটা যখন 0 হয়ে যায়, 1 থেকে 0 গেলে 1, 1 এর সাথে গুণ করলে হয় a, নিচে হচ্ছে 1 মাইনাস আর। আর এই জিনিসটা তোমরা একটু ভালোভাবে নোট করে নাও, এটাকে বলে অসীমিতক সমষ্টি, এটাকে বলা হয় অসীমিতক সমষ্টি s ইনফিনিটি এর সূত্র। একটু সবাই কষ্ট করে একটু নোট করে নাও যে s ইনফিনিটি ইজ ইকুয়াল টু a বাই 1 মাইনাস আর। এটা দিয়ে আমাদেরকে প্রচুর পরিমাণে ম্যাথ করতে হবে, আশা করি আমরা এটা বুঝছি সবাই। একটু লিখে নিতে পারো এটা সবাই, অসীমিতক সমষ্টি s ইনফিনিটি ইজ ইকুয়াল টু a বাই 1 মাইনাস আর। এবার আসো অসীমিতক সমষ্টি যাচাই। এই ধারাটার অসীমতক সমষ্টি আছে কিনা সেটা আমরা দেখব, যদি থাকে সমষ্টিটা বের করে ফেলবো, আর না থাকলে সমষ্টি বের করব না। আসো এখানে এর মান কত বলো, 1। আর এর মান কিছুক্ষণ আগেই করাই, সেটা অবশ্যই তোমাদেরকে আমি হাফ বাই 1, আর এর মান আসছে হাফ। হাফ মানে কি বলো তো 0.5। আমি বললাম যে 0 পয়েন্ট যদি আসে, প্লাস আসুক মাইনাস আসুক সমস্যা না, এটার অসীমিতক সমষ্টি থাকবে। তুমি এখানে লিখবা আর এর মানটা যেহেতু -1 থেকে বড় 1 থেকে ছোট, বা দিয়ে এটাও লিখতে পারো মডুলাস অফ আর যেহেতু 1 থেকে ছোট তাই অসীমতক সমষ্টি থাকবে। এবং এই অসীমিতক সমষ্টি যদি থাকে তার মানটা বের করবা a বাই 1 মাইনাস আর দিয়ে। এর মান 1, 1 মাইনাস আর এর মান হচ্ছে হাফ। তো 1 তো একটু আমরা পাশে লিখি, এখানে পাশে লিখি, দেখো 1 বাই 1 থেকে হাফ গেলে হচ্ছে হাফ, তাহলে আমরা 1টা বসাবো, বাঘটাকে যদি গুণ করি 2টা উপরে 1টা নিচে, তাহলে কি আসবে 2। অর্থাৎ এই ধারাটা যদি আমি একদম অসীম পর্যন্ত যাই,
অসীম পর্যন্ত গেলে এটা যোগ করলে যোগফল পাওয়া যাবে কত? 2। আমি আবার বলতেছি, এই শর্তটা যদি কেউ পালন করে তার অসীমিতক সমষ্টি তুমি বের করতে পারবা। যদি কেউ এই শর্তটা পালনে ব্যর্থ হয় তারটা তুমি বের করতে পারবা না। এবার আসো আমরা এখানে আরেকটা ম্যাথ দিলাম, এটা একটু খেয়াল করো তোমরা। এটা হচ্ছে হাফ প্লাস এ মাইনাসে -1/4, এরপরটা হচ্ছে +1/8, এরপর হচ্ছে -1/16 প্লাস ডট ডট। বলো তো এখানে প্রথম পদ সমান হচ্ছে হাফ, তারপর হচ্ছে সাধারণ অনুপাত আর সমান, সাধারণ অনুপাত আর সমান হচ্ছে দ্বিতীয় পদটা হচ্ছে -1/4, প্রথম পদটা হচ্ছে হাফ। বুঝো ভালো করে। তাহলে এটাকে আমরা যদি একটু চেঞ্জ করে লিখি, -1/4টা বসাবো, বাঘটাকে গুণ করলে 2টা উপরে 1টা নিচে, কাটাকাটি করলে এখানে দেখো তো -1/2। আচ্ছা -1/2 চলে আসছে, হাফ মানে 0 পয়েন্ট সামথিং, কিন্তু মাইনাস চলে আসছে। মাইনাস আসলে কি আর ওই সত্যটাকে পালন করবে? আনসার হচ্ছে হ্যাঁ করবে। আমি বললাম যে তোমার পজিটিভ আসুক নেগেটিভ আসুক কোনো সমস্যা নাই, 0 পয়েন্ট আসলেই সেটা কি করবে? অসীমিতক সমষ্টি দেখাবে, অসীমিতক সমষ্টি বের করা যাবে। তাহলে লিখবা যেহেতু আর এর মানটা -1 থেকে বড় 1 থেকে ছোট, তাই অসীমতক সমষ্টি থাকবে। এবার এটার যদি তোমাদেরকে আমি অসীমিতক সমষ্টির যে যোগফলটা সেটা যদি করতে দিই তোমরা করতে পারবে না। সেটা হচ্ছে s ইনফিনিটি ইজ ইকুয়াল টু a বাই 1 মাইনাস r। এখানে এর মান কত? এর মান হচ্ছে হাফ, 1 মাইনাস আর এর মান হচ্ছে -হাফ। তাহলে কি দাঁড়াচ্ছে? হাফ 1 মাইনাস মাইনাসে প্লাস হাফ। আমি পাশে করতেছি, উপরে হাফ, নিচে হচ্ছে 1 আর হাফ যোগ করলে হচ্ছে টোটাল লসাগু নিলে 2 একে 2, 2 একে 3। এবার 2 কেটে দাও, এন হবে 1/3। আশা করি এটা তোমরা সবাই বুঝছো। তোমাদের বইয়ে এরকম অসীমিতক সমষ্টি যাচাইয়ের আরও কিছু ম্যাথ আছে, তোমরা চাইলে এগুলো নিজেরা সলভ করতে পারো। যে ম্যাথগুলো করলে তুমি বুঝবা আসলে আর এর মানটা বের করবা, আর এর মানটা বের করে যদি দেখো যে মানটা 0 পয়েন্ট আসছে, তুমি ক্যালকুলেটর করে দেখবে এটা। এখানে তো আমার তো সবসময় হাফই আসতেছে, তুমি দেখবা যে মনে করো 1/3 আসলো, তখন তো 0 পয়েন্টে আসবে। এরকম 0 পয়েন্ট যদি আসে, প্লাস আসুক মাইনাস আসুক, তার অসীমিতক সমষ্টি থাকবে, সেটা তোমরা এইভাবে নির্ণয় করবা। আশা করি সবাই এটা পারবা, আশা করি এটা তোমাদের সবার ক্লিয়ার। এবার আসো আমাদের এই অধ্যায় থেকে যে ম্যাথটা 100% আসবে, এই ম্যাথটা হচ্ছে তোমার প্রত্যেকটা বোর্ডে প্রতি বছরই আসে। সেটা হচ্ছে এরকম একটা ধারা আমাদেরকে দিয়ে বলে যে এই অসীম ধারাটার যদি অসীমিতক সমষ্টি এক্সের উপর কি শর্ত আরোপ করলে, এখানে যে এক্স থাকে অনেক সময় 2x+1 থাকে, 3x+1 থাকে, বা অনেক কিছু থাকতে পারে। এরকম একটা ধারা তোমাকে দিয়ে বলবে যে এই অসীম ধারাটার অসীমিতক সমষ্টিটা নির্ণয় করে দাও, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এক্সের উপর কি শর্ত আরোপ করলে এটার অসীমিতক সমষ্টি থাকবে। এখানে প্রশ্নটা একটু ভুল আছে, আমি একটু বলি। এক্সের উপর কি শর্ত আরোপ করলে এই ধারাটার অসীমিতক সমষ্টি থাকবে এবং সেটা নির্ণয় করো। তাহলে অসীমিতক সমষ্টি থাকবে এবং তা নির্ণয় করো। এই ম্যাথটা একটু ভালোভাবে খেয়াল করবা, কারণ এই ম্যাথটা করতে পারলেই তোমার 4 নাম্বার নিশ্চিত। আসো আমি একটু বলি, এখানে প্রথম পদটা লিখো তুমি, আমি একটু তোমাদেরকে সুন্দর করে লেখার চেষ্টা করতেছি। প্রথম পদ 1 ইজ ইকুয়াল টু 1/x+1 লিখে ফেললাম এটা। এরপর আমরা সাধারণ অনুপাত বের করব। সাধারণ অনুপাত আর ইজ ইকুয়াল টু হচ্ছে, আমরা দ্বিতীয় পদটা আগে লিখব, দ্বিতীয় পদটা উপর লিখব 1/x+1 হোল স্কোয়ার, নিচে হচ্ছে 1/x+1। এবার আমরা যদি এটা কাটাকাটি করি আর কি, নিচে নিচে কাটাকাটি যাবে না, এটাকে ভাগ করলে এটা গুণ হবে, ভাগটাকে গুণ করলে এটা উপর উঠে যাবে না, তখন কাটাকাটি করলে এখানে থাকবে 1/x+1। চিন্তা করো, এই ধারাটার যদি অসীমিতক সমষ্টি থাকতে হয়, তাইলে আর এর মানটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে না? সেটা কি বলো? -1 থেকে বড়, 1 থেকে ছোট। তাহলে তোমরা লিখবা -1 থেকে যদি এই আর এর মানটা বড় হয়, 1 থেকে ছোট হয়, কি থাকবে? অসীমিতক সমষ্টি থাকবে। তাহলে এই জিনিসটাকে আমরা একবার -1 থেকে বড় ধরবো, অথবা এটাকে আমরা 1 থেকে ছোট ধরবো। তাহলে আমরা শর্তটা একটু লিখি। এবার আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে শর্তটা লিখতে হবে। শর্তটা হচ্ছে তুমি এটা নিচে লিখবা, আমি পাশে লিখতেছি। সেটা হচ্ছে আর এর মানটা, এই 1/x+1 এর মানটা যদি আমরা মডুলাস করি, সেটা 1 থেকে কি হবে? ছোট হবে। এই জিনিসটাকে আমি ভেঙে লিখলে একটু দেখো, এটাকে আমি যদি ভেঙে লিখি 1/x+1 এই মানটা -1 থেকে বড়, অথবা 1/x+1 এই মানটা 1 থেকে ছোট। ওই যে ওই শর্তটা আর কি, -1 থেকে বড় অথবা 1 থেকে ছোট।
এবার খেয়াল করো, তোমরা তো অসমতা অধ্যায়টা পড়ছো আশা করি না। অসমতার ক্ষেত্রে অসমতার চিহ্নটা পরিবর্তনের কয়েকটা ক্রাইটেরিয়া আছে। সেটা হচ্ছে উভয় পক্ষকে যদি মাইনাস দিয়ে গুণ করো অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। কেন দেখো, -2 -3 কে বড়? -2 বড়। দুটোটাকে তুমি -1 দিয়ে গুণ করো, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 3। এখন কে বড়? 3 বড়। তার মানে মাইনাস যুক্ত কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়। আরও একটা কারণ অসমতার চিহ্ন পরিবর্তন হয়, সেটা একটু দেখো। মনে করো আমাকে বললো 2/1, মানে একটা রুটিকে 2 ভাগ করো, সেখান থেকে 1 ভাগ নাও। আরেকজনকে বললো যে রুটিটাকে 3 ভাগ করো, সেখান থেকে 1 ভাগ নাও। তাহলে বড় কোনটা বড় হবে? আমি রুটিটাকে 2 ভাগ করে 1 ভাগ নিলাম, এটা বড় হবে? নাকি একটা রুটিকে আমি 3 ভাগ করে 1 ভাগ নিলাম, কোনটা বড় হবে? 2 ভাগের একটা বড় হবে। কিন্তু তুমি যদি এটাকে ব্যস্তকরণ করো, এটাকে যদি উল্টাই দাও, এটা হবে 2, এটা হবে 3, কে বড়? 3 বড়। তার মানে বোঝা যাচ্ছে আমি যদি ভগ্নাংশটাকে উল্টাই দিই তাহলে কিন্তু অসমতার চিহ্নটাও কি উল্টে যাবে। তাহলে বলো, এটাকে উল্টাই দিলে x+1টা উপরে 1টা নিচে, -1কে উল্টাইলে তো -1ই হবে, কিন্তু অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এবার খেয়াল করো, x এটা বসলো, x বসলো, এখানে -1টা আমরা কাটার জন্য যেটা করব সেটা হচ্ছে যে এখানে দেখো, এখানে +1 আছে না, এখানেও -1 লিখবো, এখানেও -1 লিখবো। এই জিনিসটা হচ্ছে অনেকটা এরকম। তোমরা যদি এভাবে না বুঝো, তোমরা ডিরেক্ট এভাবে করে দিও। এভাবে যদি তোমরা না বুঝো, এইভাবে করে দিও, x-1, এই +1টা এদিকে গেলে -1, তাহলে x-2। এটা হচ্ছে তুমি বোঝার জন্য বললাম, যদিও এখানে করতে হবে কি, সেটা হচ্ছে এখান থেকে -1 করতে হবে, এখান থেকেও -1 করতে হবে। আমি এটা বোঝার জন্য লিখে দিলাম এভাবে। এরপর আসো অথবা দিয়ে এটাকে আমরা উল্টাই দিই, x+1, 1কে উল্টাইলেও 1, যেহেতু উল্টাই দিয়েছি অসমতার চিহ্ন উল্টে যাবে। তাহলে এটা হবে x1 - 1, তাহলে এটা দাঁড়াচ্ছে কি, x ইজ গ্রেটার দেন 0। তাহলে তোমরা যেটা লিখবা, x এর মান -2 থেকে বড় অথবা x এর মান 0 থেকে, সরি, x এর মান -2 থেকে ছোট অথবা 0 থেকে বড় হলে অসীমিতক সমষ্টি থাকবে। আশা করি সবাই বুঝছো। আমি যদি একটু আরেকবার বলি, প্রথমে আর এর মানটা বের করব, আর এর এই শর্তটা লিখব। লিখার পরে আমরা এটাকে মডুলাস, অর্থাৎ আর এর মানটা মডুলাস অফ আর ইজ লেস দেন আমরা 1 লিখব। এটা মানে কি, এটা -1 থেকে বড় হবে অথবা 1 থেকে ছোট হবে। এরপর দেখো আমি দুটোটাকেই কি করলাম, উল্টাই দিলাম। উল্টাই দিলে কিন্তু অসমতার চিহ্ন উল্টে যাবে। এরপর +1টার দিকে গেলে -1, +1টার দিকে গেলে -1, -1 থেকে -1 গেলে -1 যোগ করলে -2, 1 থেকে 1 গেলে 0। এই দুইটা শর্তে তোমার কি হবে, অসীমিতক সমষ্টি থাকবে। এবার হচ্ছে আমরা এই অসীমিতক সমষ্টিটা নির্ণয় করব। এবার আসো আমরা এটার অসীমিতক সমষ্টিটা নির্ণয় করব। অসীমিতক সমষ্টি s ইনফিনিটি ইজ ইকুয়াল টু, সূত্র হচ্ছে a/1 - r, a/1 - r। এখানে এর মান ছিল 1/x+1, আর আর 1 মাইনাস আর এর মানও ছিল 1/x+1। তাহলে কি দাঁড়াচ্ছে, নিচে আমরা যদি x+1টা যদি আমরা লসাগু নিই, উপর হবে এখানে নিচে 1 না, 1 দিয়ে x+1কে ভাগ করো, x+1 হবে, সেটা 1 এর সাথে গুণ করলে x+1 মাইনাস x+1কে x+1 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, 1 একে 1, আর উপর হচ্ছে 1/x+1। এটা কেটে দাও, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, আর এখানে দাঁড়াচ্ছে উপর হচ্ছে 1, নিচে হচ্ছে দেখো +1 থেকে -1 চলে গেলে শুধু x। তার মানে এটার অসীমিতক সমষ্টি হচ্ছে শুধুমাত্র 1/x। আশা করি পারবো এটা আমরা সবাই। আর তোমাদের জন্য আমি একটা বাড়ির কাজ দিতে চাই, যেটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। সেটা হচ্ছে তোমরা একটু নোট করে নাও এটা। এটা একটু তোমরা নোট করে নাও। সেটা হচ্ছে 1 বাই, আমি একদম 1 দিয়ে দিই, এটা একটু চেঞ্জ করে দিই। এটা হচ্ছে সেলফ টেস্ট তোমাদের। সেটা হচ্ছে 1 প্লাস 4x প্লাস 1 ইনভার্স 1, 4x প্লাস 1 ইনভার্স 2, 4x প্লাস 1 ইনভার্স 3। এই ধারাটার অসীমিতক সমষ্টি তোমরা নির্ণয় করবা। অসীমিতক সমষ্টির শর্ত করব, সরি, এবার লিখে দিই আমি x এর উপর কি শর্ত আরোপ করলে
এবং তা নির্ণয় করো, এটা তোমরা করবা। তবে একটা জিনিস বলে রাখি, এটাকে তোমরা ভেঙে লিখলে হচ্ছে 1 বাই, দেখো 4x প্লাস ইনভার্স 1 না, এটা হবে 1/4x প্লাস 1, এটা হবে 1/4x প্লাস 1 হোল স্কোয়ার, এভাবে করে আসবে এটা। আশা করি এভাবে করে করার পরে তোমরা আর এর মান বের করে এটা করতে পারবা। ইনশাল্লাহ তোমরা এটা ট্রাই করলে পারবা। এরপর আসো কিছু কিছু বিশেষ ধারা। আমরা এই ধারাগুলোর পাশাপাশি কিছু বিশেষ ধারা দেখব। তোমরা আমাকে একটা জিনিস প্রশ্ন করার থাকতে পারো অনেকের, যে স্যার আপনি বললেন আর এর মানটা যদি 1 থেকে বড় হয় সেটা অসীমিতক সমষ্টি থাকে না, সেটা যদি আপনার -1 থেকে ছোট হয়, আর এর মানটা যদি -1 থেকে কি হয় ছোট হয়, সেক্ষেত্রেও তার কি থাকে না, অসীমিতক সমষ্টি থাকে না। আমি আবার বলতেছি, 1 থেকে বড় হইলেও থাকে না, -1 থেকে ছোট হইলেও থাকে না। তাহলে স্যার আপনি আমাদের বলেন নাই কেন যে 1 হইলে কেমন হবে বা -1 হইলে কেমন হবে? এটা কেমন হবে সেটা আমি তোমাদেরকে বলি নাই। এটা আমি এখন বলবো। কিছু বিশেষ দ্বারা তোমরা দেখবা 5 প্লাস 5 দুঃখিত, আর এর মান যদি 1 হইতে হয়, আর এর মান যদি 1 হইতে হয়, তাহলে সেটা এভাবে হইতে হবে না, 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5 প্লাস হবে না। দেখো, কারণ এখানে দেখো না, এখানে আর এর মান সবসময় কত আসবে? 1। আর এর মান 1 হইতে হইলে ধারাটা এরকম হইতে হবে না, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস এরকম হইতে হবে না। আর এই সকল ধারার কি অসীমিত সমষ্টি নির্ণয় করা যাবে? কারণ এরকম অসংখ্য সংখ্যা তুমি বসাইতে পারো। আর অসংখ্য সংখ্যা বসালে যে যোগফলটা আসবে সেটাকে আমরা বের করতে পারবো বা গুনতে পারবো, সেটা আমরা পারবো না। ওই জন্য 1 বসাইলেও হয় না, -1 বসাইলেও সেটার অসীমিত সমষ্টি থাকে না। এবার আসো আমরা কিছু বিশেষ ধারা নিয়ে আমি আলোচনা করব। কিছু দ্বারা তোমরা তোমাদের বই দেখতে পাবা 5 প্লাস 55 প্লাস 555 প্লাস ডট ডট ডট, দেখবা 7 প্লাস 77 প্লাস 777 প্লাস 7777 প্লাস ডট ডট ডট। এই ধারাগুলার তোমার n সংখ্যক পদের যোগফল বের করতে বলছে তোমাদের বইয়ে, দেখবা তোমরা। আমরা আসো এই ধারাগুলো নিয়ে আলোচনা করব। এই ধারাগুলার n সংখ্যক পদের যোগফল কিভাবে বের করে আজকে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, নিম্নোক্ত ধারাসমূহের প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। একটা হচ্ছে Sn, আমি লিখবো Sn ইজ ইকুয়াল টু 7 প্লাস 77 প্লাস 777 প্লাস ডট 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 ডট। খেয়াল করো একটু, প্রথমে আমি যেটা করবো Sn ইজ ইকুয়াল টু, এগুলাকে আমি যে কোনোভাবে 9 বানাবো। কি বানাবো? 9। যদি এগুলো 3 হইতো, আমি 3 দিয়ে গুণ করে দিতাম, উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করে দিতাম। এখন তো আমার 3 দিয়ে গুণ করা সম্ভব না, আমি যেটা করবো 7টা কমন নিব। তাহলে হবে 1 প্লাস 1 প্লাস, এটা n পর্যন্ত যাবে, মনে করো 1 প্লাস, একদম মনে করো n পর্যন্ত গেল এটা। এবার যেটা করব, এই 7টার দিকে গুণ, এদিকে আসলে কি হয়ে যাবে বলো তো? এটা ভাগ হয়ে যাবে। ভাগ করে ফেললাম। ভাগ করার পরে এখানে যে জিনিসটা আছে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 ডট, এটা n পর্যন্ত যাবে। তো আমি এই পাশেও 9 গুণ করব, এই পাশেও 9 গুণ করব, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে এগুলাকে কি বানানো? 9 বানানো। এখন তাহলে কি আসবে বলো? 9 Sn বাই 7 ইজ ইকুয়াল টু, এটা 9 প্লাস 9 11 99 প্লাস 999 প্লাস ডট 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 প্লাস n। আশা করি বুঝছি এটা আমরা, না? আমি আবারও বলতেছি, 7টা কমন নিয়ে 1 বানালাম, তারপর উভয় পক্ষে 9 দিয়ে গুণ করলাম, এখন এটা কি হয়ে গেল? 9 হয়ে গেল। এবার আসো 9 Sn বাই 7 ইজ ইকুয়াল টু, এখন যেটা করবে, এটাকে 10 বিয়োগ 1, 99কে লিখবো 100 বিয়োগ 1, 999কে লিখবো 1000 বিয়োগ 1 প্লাস ডট 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 ডট, এটা আমরা n পর্যন্ত যাবে। এভাবেই তোমার 1000 বিয়োগ 1, তারপর হচ্ছে তোমার 10,000 বিয়োগ 1, এভাবে যাবে। এবার এখান থেকে আমরা দুইটা সমীকরণ বের করব। তো কাটে গেছে, আমি একটু এগুলো ছোট করি। হ্যাঁ, তারপর হচ্ছে এই পাশে নিয়ে আসি, তোমাদের যাতে বুঝতে সমস্যা না হয়। এবার খেয়াল করো সবাই, এটা 9 Sn বাই 7 থাকবে, এটাকে আমরা 10, 100, তারপর হচ্ছে 1000 এরকম করে করে এটা আমাদের 10 টু দি পাওয়ার n পর্যন্ত একটা ধারা হবে। 10, তারপর হচ্ছে 10 স্কোয়ার, 10 কিউব, 10 টু দি পাওয়ার 4, এভাবে 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত একটা ধারা হবে। আর -1 এগুলো কমন নিলে এটা 1 প্লাস 1 প্লাস 1 প্লাস, এরকম 1 প্লাস 1 প্লাস, এরকম মনে করে nটা পদ হবে, এরকম 1 1 1 1 এরকম অনেকগুলো 1 হবে। এটা n না, 1 দাও। আচ্ছা, n দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা এটা n দিলাম। এবার খেয়াল করো, আমি এখানে একটা পার্টিশন দিলাম, কালার চেঞ্জ করে পার্টিশনটা দিই।
দেখো এবার যেটা হবে এখানে হবে 9SN/7, সবগুলোতে বা দিয়ে দিই। এখানে দেখো 10, 100, 1000, এগুলো যদি তুমি একটু চিন্তা করো, 100কে 10 দিয়ে ভাগ করলে 10, 1000কে 100 দিয়ে ভাগ করলে 10, এভাবে এখানে যদি তোমার 10,000 থাকতো এটাকে 1000 দিয়ে ভাগ করলে 10 হইতো। তার মানে এটা একটা গুণোত্তর দ্বারা না, আর গুণোত্তর দ্বারার তোমার যে এনতম পদের গুণোত্তর দ্বারার আমরা যে অ্যান্টিপদের সমষ্টির সূত্রটা জানি সেটা হচ্ছে a ইন্টু, আমি উপর লিখি a ইন্টু r⁻n-1/r-1। তাহলে দেখো এখানে এর মানটা কত বলো, এখানে এর মানটা হচ্ছে 10। যদি বলি আর এর মান কত, দেখো তো 100/10 তাও কত 10⁻n-1/, আর এর মান হচ্ছে 10-1, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে লিখবো। মাইনাস একটু যদি খেয়াল করি 1 1 1 1, এরকম যদি 100টা যদি 1 আমরা যোগ করি, 100টা 1 যোগ করলে 1 যোগ 1 যোগ 1 যোগ এরকম 100 যদি যোগ করি আনসার হবে কত 100। এরকম 1 যোগ 1 যোগ 1 যোগ যদি আমি 50টা 1 যোগ করি আনসার হবে 50। 1 যোগ 1 যোগ 1 যোগ এরকম যদি আমি nটা 1 যোগ করি আনসার হবে কত n। আশা রাখি এটা আমরা সবাই বুঝছি। এবার আসো আমার দরকার Sn, আমার দরকার কি Sn। 9/7টা এই পাশে গেলে হয়ে যাবে 7/9, তাহলে এটা হবে 10⁻n-1/, 10 থেকে 1 গেলে 9 মাইনাস n। এবার আসো কাঙ্ক্ষিত যে ফলাফলটা 7 দশে 70, 10⁻n-1, নিচেরটার সাথে নিচেরটা গুণ করো 9 9 81 মাইনাস ওই যে দেখো এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর না, এটার সাথে যেভাবে গুণ হয়েছে n এর সাথে সেভাবে গুণ হবে, তাহলে বলো 7n/9। আশা করি বুঝছো না সবাই। এই যে ধারাটা, এই ধারা থেকে একটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, তোমরা খুব ভালোভাবে এটা আয়ত্ত করতে হবে। আমরা যাচ্ছি নতুন একটা টপিক, পৌনঃপুনিক থেকে মূলদীয় ভগ্নাংশে রূপান্তর করা। কিভাবে আমরা পৌনঃপুনিক থেকে মূলদীয় ভগ্নাংশে রূপান্তর করব, আজকে আমি এগুলাই শেখাবো তোমাদেরকে। একটু আমরা শুরু করি। দেখো তোমাদের বইয়ে দেখবা 0.2 পৌনঃপুনিক, 7 পৌনঃপুনিক, 3.0403 পৌনঃপুনিক, এই জাতীয় যে পৌনঃপুনিকের যে দশমিক ভগ্নাংশগুলো আছে সেগুলোকে মূলদীয় ভগ্নাংশে রূপান্তরের একটা টপিক তোমাদের বইয়ে কিন্তু আছে। ওখান থেকে আমি শুরু করতেছি, একটু খেয়াল করো। দেখো তোমরা যারা এখন বর্তমানে যারা 9-এ আসো তারা হয়তো পৌনঃপুনিকের সাথে তেমন বেশি পরিচিত নাও হইতে পারো। আমি একটু বলে দিই, পৌনঃপুনিক মানে হচ্ছে একই সংখ্যা বারবার পুনরাবৃত্তি হওয়া। পৌনঃপুনিক মানে কি একই সংখ্যার বারবার পুনরাবৃত্তি হওয়া। দেখো 0.27 27 27 27 ডট ডট ডট, মানে সহজ কথা হচ্ছে 0.27 পৌনঃপুনিক মানে হচ্ছে 27 27 27 27, এইভাবে এটা অনন্তকাল ধরে শুধু 27 আসতেই থাকবে। তো এইরকম যে দশমিক ভগ্নাংশগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে মূলদীয় ভগ্নাংশে রূপান্তর করব আজকে আমরা এটা শিখব। আসো এটা করার নিয়ম হচ্ছে প্রথমে তুমি 0.27 লিখবা, এরপর হচ্ছে এই যোগফলটা আনার জন্য তোমাকে যেটা করতে হবে একটু দেখো, আমি যদি 0.27 লিখি এরপরটাতে আমাকে লিখতে হবে 0.0027, দেখো যাতে যোগ করলে এটা 0.00 খেয়াল করে একটু 0.02727 এভাবে যাতে আসে। তাহলে আমি প্রথমে 0.27 লিখবো, এরপর হচ্ছে আমি 0 পয়েন্ট দিয়ে এখানে কয় ঘর লিখছি, 2 ঘর লিখছি না, 2টা শূন্য দিব, 2টা শূন্য দিয়ে তারপর 27 দিব প্লাস, এরপরে সংখ্যাটা লেখার সময় আমি 0 পয়েন্ট দিব, এখানে মোট কয় ঘর লিখছি আমি 4 ঘর, তাহলে আমি 1 2 3 4, 4টা শূন্য দিয়ে 27 দিব প্লাস ডট ডট। এবার আসো এটাকে আমরা কিভাবে মূলদীয় ভগ্নাংশে রূপান্তর করব। তো আমরা যেটা করব এখানে লিখব প্রথম পদ সমান হচ্ছে 0.27, এরপর লিখব সাধারণ অনুপাত আর সমান হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, মানে 0.0027 ভাগ 0.27। তো এটা যদি আমরা ভাগ করি দেখো এটা কি আসে 0.0027 ভাগ 0.27, তাহলে এটা আসছে 1/100, তার মানে 0.01। এরপরে যে কাজটা করব আমরা একটু খেয়াল করি আমরা সবাই, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে মূলদীয় ভগ্নাংশে রূপান্তর করব। এইভাবে দেখব যে ভগ্নাংশটি সমান, এখানে আমরা সূত্র লিখব
এ বাই 1 মাইনাস আর। কি লিখবো আমরা? এ বাই 1 মাইনাস আর। তাইলে এ, এখানে এর জায়গায় আমরা এর মানটা লিখবো। এর মানটা হচ্ছে 0.27। 0.271 মাইনাস আর এর মান হচ্ছে 0.01। তাহলে এটা আসছে কি 0.27, আর 1 থেকে 0.1 বিয়োগ করলে হচ্ছে আসতেছে 0.99। এবার যদি আমরা এখান থেকে 0.0 কেটে দিই তাহলে আসে কি 27/99। তুমি চাইলে এটাকে আবার 3 দিয়ে ভাগ করতে পারো। উপরে হবে কত, সরি 9 দিয়ে ভাগ করা যাবে। উপরে 9 দিয়ে ভাগ করলে 3, নিচে 9 দিয়ে ভাগ করলে 11। তার মানে হচ্ছে 3/11। আনসার কি হবে? 3/11। আশা করি এটা আমরা সবাই বুঝছি না? আমি আরেকবার বলি, শুনো। প্রথম হচ্ছে 0.27 পৌনপুনিক, এটার মানে হচ্ছে 0.27272727 এভাবে আসবে। এরপর হচ্ছে এটাকে আমরা অনন্ত ধারা হিসেবে আমরা লিখবো 0.27 লিখবো। এরপর আমি যদি এখানে 0 পয়েন্ট দিয়ে 2 ঘর লিখছি, 2টা শূন্য দিয়ে তারপর 27। এরপরটা লেখার সময় আমি 4টা শূন্য দিয়ে তারপর 27। এরপরটা কি হবে আপনি বলো তো দেখি? এরপরটা হবে 0 দিয়ে 1 2 3 4 5 6, 6টা শূন্য দিয়ে তারপর 27। এরপর আমরা প্রথম পদে লিখবো, সাধারণ অনুপাত আর লিখবো, ভগ্নাংশটা আমরা a/1 - r দিয়ে বের করবো, যেটা আমরা অসীমিতক সমষ্টি করছিলাম। এই অসীমিতক সমষ্টির সূত্র দিয়ে আমরা এটা বের করব। বের করার পরে দেখো এর মান বসাইলাম, 1 - r এর মান বসাইলাম। তো এখান থেকে এটা ভাগ করলে 0.99 আসে। তো 0.01 কেটে দিলে তো 27/99 হয়। আর দুটোটাকে 3 দিয়ে ভাগ করলে হয়, সরি 9 দিয়ে ভাগ করলে হয় 3 নং 27, 9 11 99। আশা করি এটা আমরা বুঝছি। এবার দেখো আমরা যদি নতুন একটা ম্যাথ শুরু করি, 3.0403 পৌনপুনিক। তো এখানে আমি যদি একটু জিজ্ঞেস করি তোমাদেরকে, এখানে কয়টা সংখ্যার উপর পৌনপুনিক আছে? তোমাদের অনেকের উত্তর হতে পারে 2টা সংখ্যার উপর, কিন্তু না, এটাতে মোট 3টা সংখ্যার উপর পৌনপুনিক আছে। মনে রাখবা, দুই পাশে পৌনপুনিক আছে, তো এর মাঝখানে যে সংখ্যাগুলো আছে সেগুলোর উপর কি পৌনপুনিক ধরে নিতে হবে। তার মানে 3.0403 এই সংখ্যাটিতে তোমার পৌনপুনিক আছে 3টা সংখ্যার উপর, 4 এর উপর, 0 এর উপর এবং 3 এর উপর। তো এই সংখ্যাটাকে যদি আমি একটু ভেঙে লিখি তাহলে দাঁড়ায় কি দেখো 3.0403। আর এখানে বারবার কোনটা আসবে বলো তো? 403। তাহলে দেখো 403, 403 এবং কি 403, এবার বারবার আসতে থাকবে। তো আসো এটাকে আমরা আগের ম্যাথের মতো করি। সেক্ষেত্রে আমরা এটাকে 3 প্লাস দিয়ে এটাকে 0.0403, আবার 403। দেখো আমি কিন্তু 0403 প্রথমে লিখলাম, এরপরে কিন্তু আমি লিখতেছি কি দেখো 403। তোমরা একটু বোঝার জন্য আমি কালারটা চেঞ্জ করে লিখি। দেখো প্রথমে আমি 0.403 লিখলাম, এরপর আমি যেটা পুনরায় আসতেছে 403 লিখলাম, এরপর হচ্ছে দেখো এটা আবার 403, এরপর আবার মনে করো তোমার 403, এভাবে আসবে। বুঝছি এটা আমরা 0.0403 লিখলাম, এরপর হচ্ছে বারবার 403 403 403 লিখবো। আসো এরপর আমরা কি করব তো খেয়াল করি সবাই। এবার 3 প্লাস লিখবো, এই জিনিসটাকে আমরা একটা অনন্ত দ্বারা হিসেবে লিখবো। কিভাবে দেখো 0.0403 প্লাস দিয়ে দেখো আমি কিন্তু এখানে যতটা সংখ্যা লিখবো ঠিক ততটা শূন্য দিয়ে দিব। আমি 4টা সংখ্যা লিখছি, এই জন্য 4টা শূন্য দিব, 1 2 3 4। এরপর আমি কি লিখবো? যার উপর পৌনপুনিক আছে তাকে লিখবো 403 প্লাস। এবার বলো এখানে আমি কি লিখবো? এরপরের সংখ্যাটা শূন্য দশমিক দিয়ে আমি কয়টা শূন্য দিব দেখে বলো তো? 1 2 3 4 5 6 7, গুনে গুনে 7টা দিতে হবে, জার্মানির মতো 7টা। তারপর হচ্ছে 403 প্লাস ডট ডট ডট। এখানে কিন্তু গুনে গুনে 7টাই দিতে হবে, বুঝছো কিনা? কোনো গোল খাওয়া যাবে না। খেয়াল করে এবার এখানে আমরা যেটা করব, আমরা শুধুমাত্র এই ধারাটার আগে মূলদীয় ভগ্নাংশটা বের করব, এরপর আমরা এটার সাথে 3 যোগ করব। আসো আমি এই পাশে লিখে একটু, প্রথম পদ, এখানে প্রথম পদ সমান হচ্ছে 0.0403, 0.0403। সাধারণ অনুপাত আর সমান, সাধারণ অনুপাত আর সমান হচ্ছে দ্বিতীয় পদ 0.1 2 3 4, 4টা 0, তারপর 403 ভাগ প্রথম পদ হচ্ছে 0.0403। এটার ভাগটা একটু তোমরা শর্টকাট যদি করতে চাও সেক্ষেত্রে হচ্ছে তোমার 403 403 ভাগ করো, অর্থাৎ এখানে 0.0000403 ভাগ 0.0403 দিলে এটা আসবে 0.001, অর্থাৎ 7টা ঘর ছিল, এখানে 4টা ঘর, বা বিয়োগ করলে আর 3টা ঘর থাকে, 0.001। এবার আসো আমরা সমষ্টি লিখতে পারি বা ভগ্নাংশ লিখতে পারি।
সমষ্টি সমান হচ্ছে এ বাই 1 মাইনাস আর। তাহলে এক কত? হচ্ছে 0.0403 আর 1 মাইনাস আর এর মান হচ্ছে 0.001। আমরা যদি এটা করি 0.0403, 1 থেকে 0.001 গেলে হচ্ছে 0.999। এবার যদি আমরা কাটাকাটি করি এটা দেখো কি আসে, এটা 0.0403 ভাগ 0.999, এটা আসে 403/9990। এটা কি আনসার? না, এটা আনসার হবে না। কারণ হচ্ছে এখানে আমরা শুধুমাত্র এই ধারাটার সমষ্টি বের করছি, এটার সাথে কিন্তু একটা 3 যোগ আছে না, তাই লিখবা যে সুতরাং ভগ্নাংশটি হবে বা ভগ্নাংশটি সমান দিয়ে তোমরা 3 প্লাস 403/9990 লিখবা। তাহলে এখান থেকে কি দাঁড়ায় দেখো, 9990টা যদি আমরা লসাগু নিই, উপর হবে 9990 গুণ 3। হ্যাঁ, 1 দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে 9990 9990, ওটার সাথে 3 গুণ করলে হয় 2997 যোগ 9990কে এটা দিয়ে ভাগ করলে হচ্ছে কত, 403। এটা যোগ করি আমরা, এটা আসছে 3037/9990। এবার তোমরা ছেলে এটা ভাগ করতে পারো, 30373 ভাগ 9990। তাহলে এটাকে আমরা যদি একটু ভগ্নাংশ আকারে লিখি, এইটুকু দিয়ে আনসার লিখে যায়। অথবা কেউ যদি চাও এতটুকু না করে জাস্ট এভাবে 3 সমস্ত 9990/403 এটাও লিখতে পারো। যে কোনো একভাবে লিখলেই হবে এটা, কারণ এটা প্লাস থাকা মানে এমনিতে এটা কি সমস্ত, আর সমস্তটা ভাঙলে এই সংখ্যাটা আসবে, তোমরা করে দেখতে পারো। তার মানে আমরা ইনশাল্লাহ যদি পৌনঃপুনিক থেকে আমাদেরকে কখনো যদি মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে বলে, আমরা কি এই টাইপে আমরা ম্যাথগুলো কি করতে পারবো ইনশাল্লাহ। আশা করি তোমরা সবাই এই ম্যাথগুলো করতে পারবা। তোমাদের বই আরও 2টা ম্যাথ আছে, তোমরা ছেলেগুলো একটু প্র্যাকটিস করে নিতে পারো। এবার আসো এমসিকিউতে যদি এই ম্যাথগুলো আসে, অনেক সময় তোমাদের একটু কষ্ট হয়ে যায় এই ম্যাথগুলো সলভ করতে, কারণ এমসিকিউতে আসলে দিন শেষে এতক্ষণ সময় থাকবে না তোমার। ওই জন্য তোমাদেরকে আমি এমসিকিউর জন্য তোমাদের জেনারেল ম্যাথে থাকা একটা শর্টকাট আমি তোমাদেরকে শেখাচ্ছি। সবাই একটু খেয়াল করি। আমরা প্রথমে আমরা এটা দিয়ে শুরু করি, 3.0403 পৌনঃপুনিক। হ্যাঁ, তুমি প্রথমে সমান চিহ্ন দিয়ে যেটা করবা, প্রথমে এখানে উপরে যা আছে সব লিখে দাও, 30403 বিয়োগ। মনে রাখবা আমাদের এই দেশের নিয়মটাই হচ্ছে, তোমার এ দেশে তারাই শেষ পর্যন্ত টিকে থাকে যাদের কি থাকে, মাথার উপর ছায়া থাকে। ছায়া মানে হচ্ছে মামা খালু থাকে, তারাই দিন শেষে তোমার কি করে আমাদের একদম ভবিষ্যতে যারা সফল হয় এবং তারা দিন শেষে টিকে থাকে। এখানেও মনে রাখবা যাদের মাথার উপর ছায়া নাই তারা কিন্তু ঝরে পড়বে, তারা বাদ পড়বে। দেখো মাথার উপর ছায়া মানে আমি বুঝাচ্ছি যেখানে পৌনঃপুনিক যাদের উপর নাই তারা বাদ পড়বে। বলো এই সংখ্যাটার মধ্যে পৌনঃপুনিক নাই কার কার উপর? এই 3-এর উপর আর হচ্ছে 0-র উপর। এই যে এই 3 এবং 0-র উপর পৌনঃপুনিক নাই, তাহলে আমরা এই 3 আর 0কে বাদ দিব। বুঝছি এটা? আমি আবারও বলতেছি, উপরে যা আছে তা সব লিখে ফেলবা। লিখে ফেলার পরে মনে রাখবা তারাই বাদ পড়বে যাদের মাথার উপর কোনো ছায়া নাই। শর্টকাট হচ্ছে যাদের মাথার উপর কোনো পৌনঃপুনিক নাই। এখানে পৌনঃপুনিক নাই 3 এবং 0-এর উপর, তাহলে 30টা বাদ দিয়ে দাও। এবার আসো দশমিকের পরের অংশটা দেখবা, নিচে যখন হর লিখবা তখন দশমিকের পরের অংশটা দেখবা। এখানে এটা নাই মনে করো, দশমিকের পরের অংশে দেখো তো কয়টা পৌনঃপুনিক আছে, 3টার উপর পৌনঃপুনিক, তাহলে 3টা 9 দিবা। পৌনঃপুনিক থাকা মানে তাদের শক্তি বেশি থাকা, 9 9 9 9। আর কয়টার উপর পৌনঃপুনিক নাই, একটার উপর, এই জন্য একটা 0 দিবা। অনেকে মনে করতে পারে এখানে 0 আছে বলে কি 0 দিব না, যতটার উপর পৌনঃপুনিক থাকবে না অতটা সংখ্যার জন্য ততটা 0 দিবা। বুঝছি এটা আমরা? এবার আমরা এটা বিয়োগ করলে কি দাঁড়ায়, 3, 10 থেকে 3 গেলে 7, এটা হয়ে যায় 303/9990। দেখো তো কিছুক্ষণ আগে আমরা এই জিনিসটাই পাইছিলাম। বুঝছো? এটা কিন্তু তোমরা এমসিকিউতে খুব শর্টকাটে করতে পারবা। এবার আসো, এই যে এর আগে করানো আমার একটা ম্যাথ ছিল 0.27 পৌনঃপুনিক, তুমি চাইলে এটাও শর্টকাটে করতে পারো। কিভাবে করবা দেখো, প্রথমে এখানে সংখ্যাটা হচ্ছে 27 লিখে দাও। বাদ পড়বে কে, একমাত্র 0-এর উপর পৌনঃপুনিক নেই, তাহলে 0 বাদ পড়বে। আর নিচে যখন আমি দেখবো হর যখন লিখবো তখন দশমিকের পরে কয়টা পৌনঃপুনিক আছে দেখবো, দেখতেছি 2টা পৌনঃপুনিক, তার জন্য 2টা 9। দশমিকের পরে কিন্তু পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নাই, তাই আমি 0 দিব না। তাহলে এটা কত আসবে বলো, 27/99। 9 দিয়ে ভাগ করলে এটা 3 নং 27, 9 11 99। আশা করি তোমরা এমসিকিউর জন্য এই টাইপটা ফলো করতে পারো।
আর সিকিউতে আসলে অবশ্যই তোমরা আমার করানো আগের যে নিয়মটা ছিল এই নিয়মটা ফলো করবা, কারণ সিকিউতে এই নিয়ম ছাড়া তোমাকে নাম্বার দিবে না, কিন্তু এমসিকিউতে তোমার সময় কম, তুমি এই নিয়মে অঙ্কগুলো করবা। আসো, তো আশা করি আমরা এই অধ্যায় থেকে যা যা দরকার, আমাদের এই অধ্যায় থেকে যা যা দরকার সবগুলা জিনিস আমি তোমাদেরকে করানোর চেষ্টা করছি। আমি যদি একটু রিভিউ করি, প্রথম হচ্ছে আমরা এই অসীমিতক সমষ্টি, অসীম দ্বারা যে অসীমিতক সমষ্টি থাকে সেটা আছে কিনা কিভাবে যাচাই করব, থাকলে তা কিভাবে নির্ণয় করব, এই জিনিসটা করাইছি। এরপর হচ্ছে তোমাদেরকে আমি এক্স এর উপর কি শর্ত আরোপ করলে অসীমিতক সমষ্টি থাকে, এরকম টাইপস একটা ম্যাথ করাইলাম। এরপর যে বিশেষ যে ধারাগুলো ছিল 5+5+5+5+5 এই জাতীয় ধারাগুলো থেকে কোনো ম্যাথ আসলে কিভাবে সলভ করবে এটা করাইলাম। এরপর হচ্ছে পৌনঃপুনিক থেকে ভগ্নাংশ। মোটামুটি এই 4-5টা টাইপস যদি তুমি শেষ করতে পারো, ইনশাল্লাহ এই অধ্যায় থেকে তুমি ভালো একটা নাম্বার তোলা তোমার জন্য সু ইজি হয়ে যাবে। এটা তোমার কোনোই কষ্ট হবে না, তুমি খুব সহজে এই অধ্যায় থেকে 10টা নাম্বার তুলতে পারবে। আসো আজকে আমরা কিছু এমসিকিউ সলভ করি। সলভ করি। প্রথম হচ্ছে দেখা যাচ্ছে কোনো অনুক্রমের nতম পদ un is equal to 2 মাইনাস এরপর হচ্ছে তোমার 2 ইন্টু -1 টু দি পাওয়ার n বাই 2 হলে 7তম পদ নির্ণয় করো। আমরা কিভাবে করব দেখো, 2 মাইনাস 2 ইন্টু -1 টু দি পাওয়ার 7 বলছে, n এর জায়গায় আমি 7 বসাবো বাই 2। এখন আসো -1 এর উপর 7 দিলে এই মাইনাসটা থেকে যাবে না, আর 1 এর উপর 7 দিলে মান 1ই হবে। 1 এর উপর আমরা যাই দিই, মান কত 1। তাইলে খেয়াল করো, এই -1 এর উপর 7 দিলে দিন শেষে থাকবে -1। -1 হইলে এই মাইনাস আর মাইনাসে মিলে কি হয়ে যাবে +2, আর 2 একে 2, নিচে হচ্ছে 2। এখন 2 এ 2 এ 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 2, আনসার হবে তাহলে কত 2। আশা করি বুঝছি এটা আমরা। এবার আসলে আমরা আরেকটা এমসিকিউতে যাই। বলছে 1/2, 1/5, 1/10 এই অনুক্রমটার ষষ্ঠ পদ, এই অনুক্রমটির ষষ্ঠ পদ নিচের কোনটি? আমরা এই অনুক্রমটার ষষ্ঠ পদ বের করব। তোমরা যদি একটু চিন্তা করো, এখানের মধ্যে পার্থক্যটা কত বলো 3, এখানের মধ্যে পার্থক্যটা 5, এখানের মধ্যে পার্থক্যটা কত বলো 7। তাহলে আমারে বলো তো এরপরটাতে পার্থক্যটা কি হবে? নিশ্চিত কি হবে বলো তো, 7 এর পরে পার্থক্যটা কত হবে 9, এরপরে পার্থক্যটা কত হবে বলো তো 11। বুঝছি এতটুকু আমরা। এবার আসো, আমাদের বলছে ষষ্ঠ পদ, তাহলে প্রথম পদ হচ্ছে হাফ, মানে উপর 1টা কিন্তু সেম থাকতেছে, তারপরটা 1/5 দ্বিতীয় পদ, তৃতীয় পদ চতুর্থ পদ, পঞ্চম পদে আমরা 17-র সাথে 9 যোগ করব, তাহলে 1/17 পঞ্চম পদ। এরপর হচ্ছে ষষ্ঠ পদ হবে এটার সাথে কত যোগ 9 যোগ, 17 এর সাথে 9 যোগ করলে হচ্ছে 1/26। আর সপ্তম পদ বললে কত যোগ হবে 11 যোগ হবে। 11 যোগ হলে দেখি বলতো 1 কি হবে 6 একে 7, 2 একে 3। আমরা কি বুঝছি এটা? আমি আবার বলি, দেখো এটার পার্থক্য কত 3, এটার পার্থক্য 5, এটার পার্থক্য 7, তাহলে নিশ্চিত আমরা 3, 5, 7, এরপরে পার্থক্যটা কত হবে 9, এরপরে পার্থক্যটা কত হবে 11। তাহলে এইখানে দেখো 17-র সাথে প্রথমে 9 যোগ করে ষষ্ঠ পদ বের করব, এরপরে যে 26 আসবে 26-এর সাথে 11 যোগ করে আমরা সপ্তম পদ বের করব। তার মানে এখানে সপ্তম পদ দাঁড়াচ্ছে 1/37। আসো আমরা এখন আরেকটা ম্যাথ সলভ করি। 1/√2 - 1√2 অনুক্রমটির সাধারণ অনুপাত নিচের কোনটা? তোমরা সাধারণ অনুপাত যেহেতু বের করতে বলছে, নিশ্চিত তোমরা জানো এটা একটা গুণোত্তর দ্বারা। আসো, গুণোত্তর দ্বারা সাধারণ পদ কিভাবে নির্ণয় করে? আমরা জানি গুণোত্তর দ্বারা সাধারণ পদ নির্ণয়ের সূত্র হচ্ছে দ্বিতীয় পদ মানে -1 ভাগ হচ্ছে প্রথম পদ। তাহলে -1টা বসাও, ভাগটাকে তোমরা গুণ করে দাও, গুণ করলে নিচের রাশিটা উল্টে যাবে, তাহলে √2 উপরে উঠে যাবে, 1টা নিচে নামে যাবে, নিচে 1 এর কোনো ভ্যালু নাই। তাহলে এখানে কি আসবে বলো তো -√2। পারবো ইনশাল্লাহ এটা আমরা। এরপর আসো আমরা আরেকটা এমসিকিউ করি। এটা তোমাদের হচ্ছে যারা জেনারেল ম্যাথ পড়ছো, জেনারেল ম্যাথের একটা অঙ্ক। সেটা হচ্ছে 5 + 13 + 21 + 29 এই ধারাটা যদি 77 পর্যন্ত যায়, ধারাটির পদ সংখ্যা কত? তাহলে আমরা একটু লিখি। প্রথম পদ a সমান হচ্ছে এখানে 5, আর এটা নিশ্চিত আমরা সমান্তর দ্বারা, কেন 13 থেকে 5 গেলে কত 8, 21 থেকে 13 গেলে 8, 29 থেকে 21 গেলে 8। তার মানে আমরা বুঝতে পারতেছি এটা সমান্তর দ্বারা। এটার সাধারণ অন্তর d = হবে 13 - 5 = হচ্ছে 8। এবার আসো কোন পদ, মানে এখানে 77টা কোন পদ এটা বের করতে পারলে, এটাতে মোট কয়টা পদ আছে এটা বের করা যাবে না। তাহলে মনে করি nতম পদ সমান হচ্ছে 77। nতম পদের সূত্র কি
এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু 77। তো এর মান বসাই দাও তোমরা, 5 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডির মান হচ্ছে 8 ইজ ইকুয়াল টু 77। এবার দেখো এন মাইনাস ওয়ান ইন্টু 8 ইজ ইকুয়াল টু 77টা বসবে, 5টা দিকে প্লাস, এদিকে আসলে কি হবে মাইনাস। তাহলে এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 77 থেকে 5 গেলে হচ্ছে 72, 8টা দিকে গুণ আকার আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। এখন আসো এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 72কে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 9, তাহলে এন ইজ ইকুয়াল টু হবে এই যে মাইনাস ওয়ানটাই পাশে এলে কি হয়ে যাবে +1, আর 9 আর 1 যোগ করলে কত হবে 10। বুঝছি আমরা, এটা আমাদের জ্যামিতির অঙ্ক। সেটা হচ্ছে দেখো এই পদটা পর্যন্ত না আমার এখানে আছে, এটা কত নাম্বার পদ সেটা আমাকে বের করতে পারলে এখানে মোট কয়টা পদ আছে সেটা বের হয়ে যাচ্ছে। ওই জন্য আমরা প্রথমে এ বের করব, ডি বের করব, এরপর এন তম পদ সমান আমরা 77 লিখে আমরা সূত্রটা দিয়ে এটা বের করব, এন এর মান কত আসবে 10। আসো এবার আমরা আরেকটা খুবই খুবই কমন এবং হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে 3 - 3 + 3, এরপরটা অবশ্যই -3 ছিল, এটা -3। অসীম দ্বারার 2 - 1 তম পদ কত? কয়েকটা জিনিস মনে রাখবা, 2n + 1 বা 2n - 1 এগুলা হচ্ছে কিন্তু বিজোড় সংখ্যার সাধারণ রূপ। এগুলা কি বিজোড় সংখ্যার রূপ, এগুলা বিজোড় সংখ্যার সাধারণ রূপ। কেন দেখো, আমি যদি n এর মান 1 ধরি, 2 একে 2, 2 একে 3, 2 ধরলাম, 2 দুগুণা 4, 4 একে 5, 3 ধরলাম, 3 দুগুণা 6, 6 একে 7, সবসময় কি আসছে বিজোড় সংখ্যা। এটাতে দেখো তুমি n এর মান 1 ধরো, সরি 1 ধরো, 2 একে 2, 2 থেকে 1 গেলে কত 1, 3 ধরো বা 2 ধরো, 2 দুগুণা 4, 4 থেকে 1 গেলে কত 3। মানে আমি যদি 2n + 1 বা 2n - 1 এই সংখ্যাগুলাতে n এর মান যদি আমরা যে ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো আছে সেগুলো বসাইতে থাকি, সব সময় আমরা একটা বিজোড় সংখ্যা পাবো। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে বিজোড়। এটা কি বোঝায় বিজোড়। আর জোড় সংখ্যা বোঝানোর জন্য 2n বোঝানো হয়, 2n, 2n দিয়ে কি বোঝানো হয় জোড় সংখ্যা। এখন আসো এই যে আমরা বিজোড় সংখ্যাগুলো পাচ্ছি, এখানে বলছে যে 3 - 3 + 3 - 3, আবার মনে করো প্লাস এরকম ডট ডট, অসীম দ্বারার 2n - 1 তম পদ। আচ্ছা 2n - 1 মানে বিজোড়তম পদ বলছে না, কি বলছে বিজোড়তম পদ। তাহলে খেয়াল করো 3 - 3 + 3 - 3, বিজোড়তম পদটা 3, জোড়তম পদটা -3, মানে 1 নাম্বার পদ 3, 2 নাম্বার পদ -3, আবার বলো 3 নাম্বার পদ 3, 4 নাম্বার পদ -3। তাহলে বলো বিজোড় হলে 3, বিজোড় হলে 3, আর জোড় হলে -3। বুঝছি এটা আমরা? তাহলে বলো বিজোড় হলে 3 আর জোড় হলে -3। তাহলে বলো আমাদের 2n - 1 তম পদ যেটা হচ্ছে একটা বিজোড়তম পদ, আর বিজোড়তম পদ হলে এটা হবে কত 3। যদি বলতো 2n তম পদ সেক্ষেত্রে আনসার হইতো, যেহেতু জোড় তাহলে -3 হইতো। এবার এই ম্যাথটা তোমাদের কিন্তু আরেকটু গোড়ায় আসতে পারে পরীক্ষায়। সেটা হচ্ছে তোমার বললো 3 - 3 + 3 - 3 প্লাস ডট ডট, এটার 200তম পদ কত? 200তম পদ কত জিজ্ঞেস করতে পারে। এখন 200 শব্দটা একটা জোড় সংখ্যা, 200তম পদ হচ্ছে একটা জোড় সংখ্যা, তাহলে জোড়তম পদ হবে কত -3। তোমাকে যদি বলে 1501তম পদ কত, 1501 এটা একটা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা হইলে হবে কত 3, তাহলে জোড় সংখ্যা হইলে -3। আশা করি এটা তোমরা পারবা। আসো আমরা এখন দেখতে পাচ্ছি আরেকটা সমান্তর দ্বারা, যেটা তোমরা আসলে তোমাদেরকে আমি বাড়ির কাজ দিয়ে দিই। এটা তোমরা এখান থেকে প্রথমে যেটা করবা সেটা হচ্ছে এর মানটা বের করবা, তারপর ডির মানটা বের করবা। এর মান হচ্ছে 2, ডির মান হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তার মান হচ্ছে -7। বুঝছি এটা দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এবার হচ্ছে তোমরা 12তম পদ নির্ণয় করতে বলছে। 12তম পদের সূত্র তোমরা জানো, a + 12 - 1 ইন্টু ডি। এখন তুমি এর মান বসাও, 2 প্লাস 12 থেকে 1 গেলে হচ্ছে 11, ডির মান হচ্ছে -7। তাহলে 2 প্লাসে মাইনাসে মাইনাস, 7 11 77, 77 থেকে 2 গেলে হচ্ছে -75, আনসার হবে -75। এরপর আসো এই যে কিছুক্ষণ আগে যে করাইলাম তোমাদেরকে পৌনঃপুনিক আসছে 1.145। আমি এটা যেহেতু এমসিকিউতে আসছে এটা আমি শর্টকাটে করব। প্রথমে আমরা উপরে লিখবো 1.145, বাদ যাবে কে মনে রাখবে, এখান থেকে বাদ যাবে যাদের মাথার উপর কোনো ছায়া নাই। যাদের মাথার উপর ছায়া নেই তারা টিকে থাকতে পারে না, তারা বাদ পড়ে। তার মানে কে কে বাদ যাবে 1 1 বাদ যাবে। আর নিচে বসানোর সময় দশমিকের পরে বসানোর সময় আমরা দেখব যে কয়টার উপর পৌনঃপুনিক আছে। দশমিকের পরেরটা দেখবো আমরা, জাস্ট হর বসানোর সময় দশমিকের পরে দেখবো, দশমিকের আগে কি আছে এটা দেখার দরকার নাই। এখানে দেখো কয়টার উপর পৌনঃপুনিক আছে, 2টার উপর, নাই কয়টার উপর, 1টার উপর। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি দেখো, এখানে দাঁড়াচ্ছে 5 থেকে 1 গেলে 4,
4 থেকে 1 গেলে 3, 1 1 ভাগ 990। এখান থেকে আনসার কোনটা হবে আমরা একটু দেখি। 1134 1134 ভাগ হচ্ছে 990, 63/55, এই যে 63/55 এটা হবে। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তোমরা এই মানটাই পাবা। তো 1.15 পৌনপুনিক, এটা হচ্ছে তোমাদের কাজ, তোমরা নিজেরা করো, এবার নিজেরা করে এটা আনসারটা বের করো। এটা হচ্ছে তোমাদের যে অনুশীলনের জন্য দেওয়া হইলো, এটা তোমরা অবশ্যই খাতায় লিখে নাও। খাতায় লিখে তোমরা যে কোনো সময় এটা ট্রাই করবা। আসো, এবার হচ্ছে আমরা এই অধ্যায় থেকে মোটামুটি তেমন বেশি সিকিউ আসলে করতে হয় না, দুই একটা সিকিউ করলে ওগুলা যদি আমরা ভালো করে বুঝি, এখান থেকে আমাদের আসলে অত বেশি টেনশন করার কিছু নাই। তো আমি তোমাদেরকে মোট 2টা সিকিউ আমি করাবো ইনশাল্লাহ। এই 2টা সিকিউ যদি তোমরা করতে পারো তাহলে এটা এনাফ তোমাদের জন্য। আসো আমি করব, প্লাস তোমরাও করতে হবে এটা। সিকিউগুলো আমরা একটু সলভ করি। প্রথমে আমাদের যে সিকিউটা আছে সেখানে বলা হচ্ছে যে x = 3 হইলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। আমরা একটা ধারা দেখতে পাচ্ছি, এই ধারায় x এর মান কি ধরতে বলছে? 3। তাহলে আমরা ক নাম্বারটা যদি একটু সলভ করি, আমি দেখতে পাচ্ছি এখানে সব জায়গায় কি আছে? 2x + 1। তাহলে আমি লিখবো 2x + 1 = 2 ইন্টু x এর মান আমরা 3 ধরবো, প্লাস 1। তাহলে 3 দুগুণা 6 যোগ 1, তার মানে কত? 7। এবার আমি যদি ধারাটা লিখি, সুতরাং ধারাটি হবে, দেখো প্রথমটা হচ্ছে 1/7, তারপরটা হচ্ছে 1/7 স্কোয়ার, কারণ 2x + 1 এটার মান হচ্ছে 7, তাহলে 1/7 কিউব প্লাস ডট ডট ডট। এবার আসো, সাধারণ অনুপাত আর সমান কি হবে? সাধারণ অনুপাত আর সমান হবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তো দেখো 1/7 স্কোয়ার, এটাকে আমরা যদি গুণ করি, 7টা উপরে 1টা কি নিচে, এখান থেকে আসবে কি বলো? 1/7। এটা কাটাকাটি করলে কি আসবে? 1/7। আশা করি এটা তোমরা বুঝছো। আমি আরেকবার বলি, এখানে x এর জায়গায় বলছে 3 ধরো, আমি x এর জায়গায় 3 ধরলাম, তাহলে 2x + 1 এর মান আসছে 7। আমার ধারাটা আসবে কি? 1/7, 1/7 স্কোয়ার, 1/7 কিউব। ওখান থেকে আমরা সাধারণ অনুপাতটা বের করব। আশা করি আমরা এটা বুঝছি সবাই। এরপর আসো আমরা দ্বিতীয় ধারাতে যাই। দ্বিতীয় খ নাম্বারে যাচ্ছি আমরা। এটাতে মুছে গেছে। খ নাম্বার, খতে আসি আমরা। দেখো খতে বলছে x এর জায়গায় -2 ধরো, x এর জায়গায় কি ধরো? -2। ধারাটির দশম পদ এবং 8টি পদের সমষ্টি বের করো। আমরা x এর জায়গায় কিন্তু -2 ধরবো। ক নাম্বারের মতো করে আমরা x এর জায়গায় এখন কি ধরবো? -2। তাহলে বলো 2x + 1 = 2 ইন্টু x এর জায়গায় -2 ধরবো, প্লাস 1। তাহলে -2 আর 2 গুণ করলে -4 প্লাস 1, এখানে আসবে -3। আমরা যদি x এর জায়গায় -2 ধরি, 2x + 1 এর মানটা আসবে -3। তাহলে আমার ধারাটা কি আসে দেখো, ধারাটি আসবে তোমার প্রথমটা আসবে 1/-3, -3 যেহেতু আমরা এখানে নিয়ে দিই এটা। এরপরটা আসবে কত? প্লাস 1/, এখানে আসবে -3 উপর স্কোয়ার। এরপরটা আসবে প্লাস 1/, -3 উপর আসবে কিউব, প্লাস ডট 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 ডট। এবার আসো -1/3, এখানে মাইনাস, এটা হচ্ছে +1/9, এটা হচ্ছে আবার হচ্ছে মাইনাসটা থাকি যাবে, -1/27, এরপরটা নিশ্চিত প্লাস ডট ডট ডট। এবার আসো, প্রথম পদ সমান আসছে -1/3, সাধারণ অনুপাত আর সমান আসবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে 1/9 ভাগ 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 1/3। তো এই জিনিসটাকে আমরা যদি একটু লিখি এখানে, দেখো একটু সবাই, আর হচ্ছে 1/, দুঃখিত এখানে একটা মাইনাস আছে, এখানে একটা কি আছে? -1/3। তো আসো এবার 1/9 বসবে, বাঘটাকে গুণ করলে এখানে হবে 1টা নিচে, -3টা উপরে।
তার মানে কাটাকাটি করলে এখানে থাকতেছে কি মাইনাস থাকবে, 3 দিয়ে 3 কে কাটলে 1/3, তার মানে এখানে সাধারণ অনুপাতটা দাঁড়াচ্ছে -1/3। সেম তুমি যদি এটা কেটে দিয়ে ভাগ করো তাও তোমার কি আসবে -1/3 আসবে। এবার আসো আমরা এখান থেকে দশম পদ এবং আটটি পদের সমষ্টি বের করব। কিভাবে বের করব দেখো, প্রথমে দশম পদের সূত্র কি বলো, এ আর tan -1। দশম পদের সূত্র কি বলতো, এ আর tan -1। এটা যেহেতু গুণোত্তর দ্বারা, এটা দশম পদের সমষ্টি, দশম পদের সূত্রটা হবে এ আর tan -1। এখন আমরা এর জায়গায় এর মানটা বসাই। এর মানটা আমরা দেখতে পাচ্ছি -1/3 ইন্টু আর এর জায়গায় আমরা আর এর মানটা বসাবো। আর এর মানও কিন্তু -1/3 টু দি পাওয়ার 10 থেকে 1 গেলে হচ্ছে 9। তাহলে দাঁড়াচ্ছে কি দেখো, এখানে মাইনাস, এখানে বিজোড় সংখ্যা, মাইনাসটা থেকে যাবে না, এই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হয়ে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, আর থাকবে 1/3 ইন্টু 1/3 টু দি পাওয়ার 9, তার মানে থাকবে 1/3 টু দি পাওয়ার 10। বুঝলাম আমরা এটা? আশা করি এটা সবাই বুঝছো। দেখো আমি আরেকবার বলি, প্রথমে আমরা এক্স এর জায়গায় কি ধরবো, -2 ধরবো। এক্স এর জায়গায় কি ধরবো, -2। তাহলে এক্স এর জায়গায় -2 ধরলে 2x + 1 এর মান হবে 2 × -2 + 1, তার মানে হচ্ছে -3। আমার দ্বারাটা হবে 1/3 প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/3 কিউব। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে দেখো, এই যে এটা -1/3 বসে যাবে, প্লাস 1/3 স্কোয়ার, মাইনাসটা কিন্তু চলে যাবে, স্কোয়ার আসার জন্য -1/27। এবার আসো আমরা যেটা করবো, প্রথম পদ এ সমান লিখবো, সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ বের করবো আমরা, বের করার পরে -1/3 আসবে। এবার আমরা দশম পদ বের করবো, এ আর টু দি পাওয়ার 10 -1, যেখানে আমরা এর মান বসাবো -1/3, আর এর মানও কত, -1/3, 10 থেকে 1 গেলে 9, এভাবে আমাদের এই মানটা আসবে। এবার আসো আমরা গ নাম্বারে যাই। দেখো আমরা গ নাম্বারে যাব, ও সরি, খ নাম্বারের বাকি অংশ, খ এর বাকি অংশ আছে একটা, এটা আমরা একটু করি আগে। বাকি অংশতে কি বলা হচ্ছে দেখো, 8টি পদের সমষ্টি নির্ণয়। 8টি পদের সমষ্টি নির্ণয়, আমরা যদি ইংরেজিতে লিখি 8টি পদের সমষ্টি, 8টি পদের সমষ্টি। আচ্ছা বলো তো, গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয়ের জন্য সূত্র কয়টা, দুইটা। একটা হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n -1 বাই r -1, আর একটা হচ্ছে a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। আমরা একটু r এর মানটা দেখবো, আমাদের আগের অঙ্কে যদি আমরা দেখি r এর মানটা হচ্ছে -1/3, r এর মানটা কি -1/3, যেটা 1 থেকে ছোট মান। 1 থেকে ছোট মান হইলে আমরা এখানে সূত্র লিখবো a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। এবার আসো আমরা মানগুলা বসাই, এর মান হচ্ছে -1/3, 1 মাইনাস আর এর মান হচ্ছে -1/3 টু দি পাওয়ার 8, কেন 8, 8টি পদের সমষ্টি বলছে, আর 1 মাইনাস এটা হচ্ছে -1/3। এবার আসো আমরা যেটা করব, আমি একটু এই পাশে করে করি, -1/3টা বসবে, এখানে দেখো 1টা বসবে, এখানে মাইনাস, এখানে জোড় সংখ্যা, মাইনাস কি থাকবে, আনসার হচ্ছে মাইনাস থাকবে না। তাহলে এই সূত্রে যে মাইনাসটা ছিল এটা বসবে, এখানে বসবে 1 এর উপর 8 বসাইলে 1, 3 টু দি পাওয়ার 8। আর নিচে কি থাকবে দেখো, 1 মাইনাসে মাইনাসে প্লাস 1/3। এরপরে আমরা একটু দেখি সবাই, হ্যাঁ, এরপর দেখো ক্যালকুলেশনটা কেমন হবে। আমরা যেটা করব, -1/3 যেভাবে সেভাবে থাকবে, এখান থেকে যদি আমরা 3 টু দি পাওয়ার 8কে লসাগু নিই, উপর হবে 3 টু দি পাওয়ার 8 মাইনাস 1, আর নিচে হচ্ছে আমরা 3টা যদি লসাগু নিই, দেখো 1 এর নিচে একটা 1 আছে, 1 দিয়ে 3কে ভাগ করলে 3 হবে, 3 একে 3 প্লাস 1 হবে। এরপরে খেয়াল করে একটু, উপরে হচ্ছে -1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 8 বাই 3 টু দি পাওয়ার 8 মাইনাস 1, নিচে হচ্ছে 4/3। এবার আমরা এই 3 কেটে দিতে পারি চাইলে, তাহলে এখানে দাঁড়াচ্ছে কি আর 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8, আর উপর হচ্ছে 3 টু দি পাওয়ার 8 মাইনাস 1, এখানে সামনে কি হবে, মাইনাস হবে। আশা করি আমরা সবাই এটা বুঝছি। দেখো আমি আরেকবার বলতেছি, এখানে যদি আমরা এটা এভাবে যদি তোমরা না বুঝো, আমি একটু ভেঙে করি, দেখো তোমরা যদি কেউ না বুঝো, আমি একটু ভেঙে করতেছি। মাইনাস আমরা যদি লিখি, উপর হচ্ছে 3 টু দি পাওয়ার 8 মাইনাস 1, আর হচ্ছে নিচে দেখো 3 ইন্টু 3 টু দি পাওয়ার 8। এরপরে এই যে ভাগ আছে না, এই ভাগটাকে আমি গুণ করলাম, গুণ করলে এই 3টা উপরে উঠবে, 4টা নিচে নামবে। এবার দেখো এই 3 চলে গেছে,
তাহলে এখানে উপরে থাকে কি দেখো -3^8 -1, নিচে হচ্ছে 4 × 3^8। এতটুকু হচ্ছে আমাদের আনসার। আশা করি আমরা খ নাম্বারটা সবাই পারবো। এরপর আসো আমাদের সকলের প্রিয় যে ম্যাথটা, যেটা আমরা গত ক্লাসেই করছিলাম, গ নাম্বার ম্যাথটা আমরা শুরু করি। গ নাম্বারে বলছে যে x এর উপর কি শর্ত আরোপ করলে প্রদত্ত ধারাটির অসীমিতক সমষ্টি থাকবে এবং সে সমষ্টি নির্ণয় করো। সে সমষ্টি নির্ণয় করো হবে, এটা হবে সে সমষ্টি নির্ণয় করো। আসো, এই x এর উপর কি শর্ত আরোপ করলে অসীমিতক সমষ্টি থাকবে, এই টাইপটা কিন্তু পরীক্ষায় সবসময় আসবে। এই জন্য আমাদের এই ম্যাথটা খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। প্রথমে একটু দেখো, এখানে প্রথম পদ সমান হচ্ছে 1/2x + 1, সাধারণ অনুপাত আর সমান হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে 1/2x + 1 হোল স্কয়ার ভাগ প্রথম পদ হচ্ছে 1/2x + 1। তাহলে 1/2x + 1 হোল স্কয়ার, ভাগটাকে গুণ করলে উপরে 2x + 1, নিচে হচ্ছে কত 1, কাটাকাটি করলে 1/2x + 1। এখন মনে রাখবা, অসীমিতক সমষ্টি থাকার শর্তটা হচ্ছে আমাদের যে আর এর মানটা আসছে, এই আর এর মানটা -1 থেকে বড় হবে এবং 1 থেকে ছোট হবে। সহজ কথায় -1 থেকে আর এর মানটা বড় হবে এবং 1 থেকে ছোট হবে, বা এটাকে আমরা কি লিখি, মডুলাস অফ আর ইজ লেস দেন 1। এই শর্তটা মানলেই তবে তার অসীমিতক সমষ্টি থাকবে। তার মানে আমার আর এর মানটা হয় -1 থেকে বড় হইতে হবে অথবা 1 থেকে ছোট হইতে হবে। এবার এই শর্তগুলা দিয়ে আমরা যদি করা শুরু করি, আমরা সবাই একটু ভালোভাবে দেখি। আমরা এর মান পাইছি 1/2x + 1, আর এর মান 1/2x + 1। এই আর এর মানটা যদি -1 থেকে বড় হয় এবং 1 থেকে ছোট হয়, তবে তার কি থাকবে, অসীমিতক সমষ্টি থাকবে। আসো আমরা x এর উপর কি শর্ত আরোপ করতে হবে সেটা একটু বের করি। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এবার আসো আমরা x এর শর্তগুলো একটু দেখি কিভাবে x এর শর্তটা আমাদের এখানে কাজে লাগবে। দেখো, আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আর এর মানটাকে আমরা একবার -1 থেকে বড় ধরবো, আর একবার আমরা 1 থেকে ছোট ধরবো। সেক্ষেত্রে দেখো, একবার -1 থেকে বড় ধরবো, আরেকবার 1 থেকে ছোট ধরবো। এবার আসো আর এর মান আমরা লিখবো 1/2x + 1 -1 থেকে বড়, এভাবে লিখলাম, আর এর জায়গায় আর এর মানটা বসাই দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা উল্টাই দিব। উল্টাই দিলে কি হবে বলো তো, এটা 2x + 1, আর -1 কে উল্টাইলেও কিন্তু কি হবে, -1 হবে। আর ভগ্নাংশকে উল্টাইলে কি হয়, অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। ওই যে বলছিলাম হাফ আর 1/3, এটার মধ্যে কে বড়, অবশ্যই হাফ বড়। আমি যদি উল্টাই দিই, এটাকে 2 হয়ে যাবে, এটা উল্টাইলে 3 হয়ে যাবে, সেক্ষেত্রে কে বড় হবে, 3 বড় হবে। ওই জন্য ভগ্নাংশকে উল্টাইলে অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এবার দেখো 2x, এই যে -1 বসবে, এই +1টা এদিকে গেলে কি হয়ে যাবে, -1, তাহলে 2x - 2 হবে, 2 চলে গেলে x ইজ লেস দেন -1 হবে। এবার আসো আমরা আরেকটা শর্তটাও দেখব, আর এর মান 1 থেকে ছোট, আর এর জায়গায় আর এর মানটা বসাও। এরপর হচ্ছে আমরা এটাকে উল্টাই দিব, 1 কে উল্টাইলে 1 হবে, আর উল্টাইলে অসমতার চিহ্নটা কি হবে, পরিবর্তন হয়ে যাবে। এবার একটু দেখো, 2x 1 - 1 হবে, 2x 0 হবে, আর x ও কি হবে, 0। তার মানে x যদি -1 থেকে ছোট অথবা x যদি 0 থেকে বড়, তবে অসীমিতক সমষ্টি থাকবে। তবে অসীমতক, তা ইকুয়েশন লেখার জন্য তো, তবে অসীমতক সমষ্টি থাকবে। আমরা আশা করি এটা বুঝছি সবাই, না? এখন শুধুমাত্র অসীমিতক সমষ্টিটা বের করলে হবে না, অসীমতক সমষ্টির পাশাপাশি আমাকে ওই সমষ্টিটাও নির্ণয় করতে হবে। এটা তো বুঝছি না আমরা, যে একবার -1 থেকে বড় ধরবো, একবার 1 থেকে ছোট ধরবো। এরপর হচ্ছে আমরা যেটা করব, এই আর এর মানটাকে এই যে বললাম বসাবো, -1 বসাবো, উল্টাই দিলে অসমতার চিহ্ন উল্টাবে, এখান থেকে x এর মানটা বের করে নিব। সেম কাহিনী আমরা এখানেও করব। এবার আসো আমরা সমষ্টিটা নির্ণয় করব। আসো আমরা সমষ্টিটা নির্ণয় করে একটু,
আসো সমষ্টি নির্ণয়, সমষ্টির সূত্র কি অ্যাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু এ বাই 1 মাইনাস আর। এবার আসো এখানে এর মান হচ্ছে 1 বাই 2x প্লাস 1 আর আর এর মান হচ্ছে 1 মাইনাস 1 বাই 2x প্লাস 1। এবার খেয়াল করো এখানে আমরা 2x প্লাস 1টা লিখবো, উপরে হবে 1, এখান থেকে আমরা 2x প্লাস 1টা যদি আমরা লসাগু নিই উপরে হবে 2x প্লাস 1 মাইনাস 1, অর্থাৎ 1 দিয়ে এটাকে ভাগ করলে 2x প্লাস 1 হবে, এটা আবার 1 এর সাথে গুণ হবে, হর দিয়ে ভাগ লবের সাথে গুণ, তারপর হচ্ছে মাইনাস, এই দেখো এটা কেটে দিয়ে ভাগ করলে 1, 1 একে 1, এবার এটা কেটে দাও 2x প্লাস 1, 2x প্লাস 1 কেটে দাও, আর থাকে কি 1 বাই 2x। আশা করি তোমরা এই ম্যাথটা খুব সহজে বুঝবা, যেহেতু তোমরা অসীমিতক সমষ্টি তোমরা অনেকবারই বের করছো। এ বাই 1 মাইনাস আর, এর জায়গায় এর মান, আর এর জায়গায় আর এর মান, এটা লসাগু নিবা, লসাগু নেওয়ার পর এখানে তোমার যে দুইটা হর আছে ওগুলো চলে যাবে, উপরে থাকবে 1, নিচে হচ্ছে 2x। আমরা আশা করি এটা আমরা ইনশাল্লাহ সলভ করতে পারবো। এবার আসো আমরা আরেকটা সিকিউ করি। এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে ঢাকা বোর্ড 2021-এ আসছে যে 1 বাই 4x প্লাস 1, 1 বাই 4x প্লাস 1 হোল স্কোয়ার, 1 বাই 4x প্লাস 1 হোল কিউব একটি অনন্ত গুণোত্তর দ্বারা। প্রথমে ক নাম্বারে যেটা বলছে, ক নাম্বারে বলা হয়েছে যে 0.02 পৌনপণিককে অনন্ত গুণোত্তর দ্বারা প্রকাশ করো। এটা হচ্ছে দেখো 0.02 পৌনপণিক, এটার মানে হচ্ছে 0.0222222 অনেকবার 2 আসবে, এটা অনন্তকাল ধরে 2 আসবে। এবার আসো এটাকে আমরা যদি একটা ধারা আকারে লিখি তাহলে কিরকম হবে দেখো, প্রথমে লিখবা 0.02, প্রথমে কি লিখবা 0.02 প্লাস 2 গড় লিখছো না, ওই জন্য দশমিকের পরে 2টা শূন্য দিবা, দশমিকের পর কি করবা 2 গড় লিখছি তাই 2টা শূন্য, এরপরে যার পুনরাবৃত্তি তাকে লিখবা, মানে কাকে 2 কে। এরপরে যেটা করবা 0 দিয়ে 3 গড় লিখছি ওই জন্য 3টা শূন্য দিব, যার উপর পৌনপণিক আছে তাকে লিখবো। এরপরে যেটা করব 0.4টা শূন্য দিব, এরপর আবার 2 লিখবো প্লাস ডট ডট ডট। এই জিনিসটাকে বলা হচ্ছে অনন্ত গুণোত্তর ধারা। আমরা কি বুঝছি এটা? দেখো একবার 0.02 আসে না, প্রথমে এই পদটাই লিখবা, এরপরে 0 পয়েন্ট দিবা, 2 ঘর আছে জন্য 2টা শূন্য দিয়ে যার উপর পৌনপণিক তাকে লিখবা, এরপর হচ্ছে তোমার 0 পয়েন্ট দিয়ে 3 ঘর লিখছে জন্য 3টা শূন্য দিবা, এরপর আবার 2 কে লিখবা। আশা করি এটা আমরা পারবো। এবার আসো আমরা খ নাম্বারে যাই। খ নাম্বারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দেখো যদি 4x ইজ ইকুয়াল টু 1 হয় ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা 4x ইজ ইকুয়াল টু যদি 1 হয় 4x প্লাস 1 এর মান কত হবে? এটা হচ্ছে খ নাম্বার। 4x ইজ ইকুয়াল টু 1, তার মানে 4x পুরোটার মান যদি 1 হয় 1 প্লাস 1 এটা হবে কত 2। তাহলে ধারাটা কি দাঁড়াচ্ছে? প্রথমটা হচ্ছে ধারাটি সমান আমরা লিখতে পারি, ধারাটি সমান হচ্ছে প্রথমটা হচ্ছে 1/2 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/2 কিউব প্লাস ডট 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 ডট। 12টা পদের সমষ্টি বের করতে বলছে, আমরা লিখি প্রথম পদ এ সমান হচ্ছে হাফ সাধারণ অনুপাত আর সমান হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। হাফ স্কোয়ারকে যদি আমরা হাফ দিয়ে ভাগ করি, ভাগটাকে যখন গুণ করব 2টা উপরে উঠে যাবে, তাহলে এখান থেকে থাকবে হাফ, এই যে 2 দিয়ে 2 স্কোয়ারকে কাটলে হচ্ছে 2, এখানে কি থাকবে হাফ থাকবে। এবার আসো আমরা 12টা পদের সমষ্টি নির্ণয় করব কিভাবে। দেখো 12টি পদের সমষ্টি নির্ণয়ের জন্য আমরা যে কাজটা করব দেখি সবাই একটু আমরা লিখো 12টি পদের সমষ্টি, 12টি পদের সমষ্টি সমান, সূত্র হচ্ছে এখানে দেখো আর এর মানটা কিন্তু হাফ মানে কিন্তু 0.5, যেটা হচ্ছে তোমার 1 থেকে ছোট, 1 থেকে ছোট হলে সূত্র হবে a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর। এখানে হচ্ছে হাফ 1 মাইনাস আর এর মানও কিন্তু হাফ, যেহেতু 12টি পদের সমষ্টি বলছে এখানে 12 হবে, এখানে কি হবে 12 হবে, 1 মাইনাস আর এর মান হবে কত হাফ। এবার খেয়াল করো 1 মানে একটা আপেল, সেখান থেকে যদি অর্ধেক আপেল চলে যায় 1 থেকে হাফ গেলে আর হবে কি হাফ, আর এখানে হবে হাফ। খেয়াল করো 1 মাইনাস 1 বাই 1 এর উপর 12 দিলে কিন্তু মান 1 হবে, 2 এর উপর 12 দিলে হবে 2 টু দি পাওয়ার 12। এতটুকু আমরা আশা করি বুঝছি সবাই। এরপর আমি পাশে করতেছি, একটু খেয়াল করো সবাই,
আমার এখানে জায়গার জন্য আমি পাশে করতেছি, দেখো হাফ, তো এখান থেকে আমরা 2^12টাকে আমরা কি করব, লসাগু নিব, তাহলে উপর হবে 2^12 মাইনাস 1, আর নিচে হচ্ছে কি তোমার হাফ। আমরা চাইলে এ হাফ কেটে দিতে পারি, তাহলে কি থাকে নিচে, নিচে থাকবে 2^12, উপর হচ্ছে 2^12 মাইনাস 1, এটাই আনসার। তোমরা চাইলে আবার এখানে 2^12 এর মানটা বের করেও লিখতে পারো, বের না করলেও চলে, তো বড় মান লিখলে লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা হবে না। তাহলে আশা করি এটা আমরা বুঝছি সবাই। এগুলো হচ্ছে তোমরা যদি এখানে করো, এগুলো কিন্তু তোমাদের জার্নামেতে যে সসীম দ্বারা আছে, ওই সসীম দ্বারার মধ্যে কিন্তু এটা কিন্তু কাজে লাগবে। এরপর আসো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে প্রদত্ত দ্বারার অসমিতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টিটি নির্ণয় করো। আসো আমরা গ নাম্বার দিয়ে শুরু করি। গ নাম্বারে আমরা যেটা করব, প্রথম পদ সমান হবে 1/4x প্লাস 1, সাধারণ অনুপাত আর সমান হবে 1/4x প্লাস 1 হোল স্কোয়ার। এটা ভাগ হওয়ার কথা, আমি গুণ করলাম, গুণ করলে প্রথম পদটা উল্টে যাবে, 4x প্লাস 1/1, তাহলে এটা হবে 1/4x প্লাস 1। বলো তো অসীমতক সমষ্টি থাকবে যদি ওই আর এর মানটা -1 থেকে বড় এবং 1 থেকে ছোট হয়, অর্থাৎ এই শর্তটা মানলে -1 থেকে বড় 1 থেকে ছোট হলে কি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে। আমি আবারও বলতেছি, অসীমতক সমষ্টি তখনই থাকবে যদি আর এর মানটা -1 থেকে বড় এবং 1 থেকে ছোট হয়। আসো আমরা এই শর্তটা, অর্থাৎ এক্স এর উপর কি শর্তটা পালন করতে হবে সেটা একটু আমরা বের করি। লিখো, আর এর মানটা তোমরা লিখতে পারো এখানে, আর এর মানটা একবার -1 থেকে বড় হবে অথবা আর এর মানটা 1 থেকে ছোট হবে। এবার আমরা আর এর জায়গায় আর এর মানটা বসাই, 1/4x প্লাস 1 ইজ গ্রেটার দেন -1। তাহলে আমরা এটাকে যদি উল্টাই দিই, এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে সেটা দাঁড়াচ্ছে 4x প্লাস 1, আর -1কে উল্টাইলেও কিন্তু -1 হবে, আর উল্টাইলে অসমতার চিহ্নটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এখন খেয়াল করো 4x, তো এটা -1, এটাও কি -1, তাহলে দাঁড়াচ্ছে 4x -2, তাহলে x তো -2/4, এই যে দেখো +1টা দিকে গেল -1 হয়ে গেল, এই 4টা দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে x কি হবে, -2 হবে, হাফ হবে, কি দাঁড়াচ্ছে তাহলে এটা 2 একে 2, 2 দুগুণা 4, তাহলে কি হবে এটা -হাফ। এবার আসো যদি আমরা আর এর মানটা 1 থেকে ছোট ধরি, তার মানে 1/4x প্লাস 1, এই মানটা হচ্ছে 1 থেকে ছোট, তাহলে 4x প্লাস 1 যদি আমরা লিখি, মানে এই ভগ্নাংশটাকে যদি আমরা উল্টাই দিই, 1কেও যদি আমরা উল্টাই দিই, অসমতার চিহ্নটাও কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে 4x 1 মাইনাস 1, তাহলে 4x কি দাঁড়াচ্ছে 0, এই যে +1টাই পাশে গেল -1, তাহলে 4x ইজ গ্রেটার দেন 0 হচ্ছে, x ইজ গ্রেটার দেন কি হবে 0। দ্যাট মিনস আমরা লিখতে পারি x এর মান -1/2 থেকে ছোট অথবা x এর মান 0 থেকে বড় হলে অসীমতক সমষ্টি থাকবে। আশা করি আমরা অসীমতক সমষ্টির জন্য x এর উপর কি শর্ত আরোপ করতে হবে সেটা আমরা পারবো। এবার আসো সেই সমষ্টি নির্ণয় করো, এটা তোমাদের জন্য খুবই ইজি ব্যাপার, তোমরা এটা খুব সহজেই পারো আমি জানি এটা। এটা আমরা একটু করে ফেলি তাইলে, আর যেহেতু আমরা শেষ পর্যায়ে চলে আসছি একদম। দেখো এবার আমরা সমষ্টিটা নির্ণয় করব। আসো সমষ্টির সূত্র কি বলতো, s ইনফিনিটি ইজ ইকুয়াল টু a/1 মাইনাস r, এখানে এর জায়গায় হবে 1/4x প্লাস 1, নিচে হবে 1 মাইনাস আর এর জায়গায় 1/4x প্লাস 1। খেয়াল করো নিচে যদি আমরা 4x প্লাস 1টা লসাগু নিই তাহলে উপরে হবে কি, দেখো 1 দিয়ে 4x প্লাস 1কে ভাগ করলে 4x প্লাস 1, সূত্রের মাইনাসটা বসাও, 4x প্লাস 1 দিয়ে 4x প্লাস 1কে ভাগ করলে হচ্ছে 1, 1 একে 1, আর উপরে হবে 1/4x প্লাস 1। খেয়াল করে এবার কি দাঁড়াচ্ছে এখানে, 4x প্লাস 1, 4x প্লাস 1 চলে যাবে, 1 1 চলে যাবে, 1/4x। আশা করি এই সৃজনশীলগুলা তোমরা যদি সলভ করো
তোমরা ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো প্রশ্ন আনসার করতে পারবা। এগুলার পাশাপাশি তোমরা এই যে টাইপটা আছে না, 3 প্লাস 3 প্লাস 3 প্লাস, এই যে এই ধারাটার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়, এটাও যদি শেষ করতে পারো এই অধ্যায় থেকে তোমরা একটা ভালো নাম্বার তুলতে পারবা। তোমাদের সকলের জন্য শুভকামনা। ক্লাসটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।